30 বছর আগে এক কুখ্যাত সিরিয়াল কিলারের তাণ্ডবে নিরাপত্তাহীন হয়ে পড়েছিল পুরো শহর, যার হাত থেকে অবুঝ শিশুও রক্ষা পায়নি। কিন্তু তার চতুরতার কাছে হার মেনে যায় পুরো প্রশাসন। খুনি সন্দেহে বিনা অপরাধেও অনেককেই শাস্তি পেতে হয়, ফলে বেঁচে যায় আসল অপরাধী। শেষ পর্যন্ত প্রায় 30 বছর পরে আসল সিরিয়াল কিলার ধরা পড়ে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, আসল খুনি 30 বছর আগের সেই কেসের ইনভেস্টিগেশন অফিসারেরই খুব ক্লোজ একজন বন্ধু, যেটা অফিসার ঘুণাক্ষরেও টের পায়নি। বন্ধুরা, বলছিলাম দক্ষিণ কোরিয়ার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত দ্য স্ক্যারক্রো সিরিজের কথা, যার প্রথম দুটো পর্বে আপনারা বেশ কয়েকটা খুনের লোমহর্ষক কাহিনী শুনেছেন। আজকে আসুন শেষ পর্বে বাকি খুনগুলোর কাহিনী শুনে আসি। একের পর এক সিরিয়াল কিলিংয়ের তোপে শহরের পরিস্থিতি বেশ অস্থিতিশীল হয়ে পড়ে। মানুষের আক্রোশের কারণে পুলিশ এবং প্রসিকিউশনের ওপরে প্রচুর প্রেশার আসতে থাকে। তাই তারা সন্দেহ থেকে কিবিয়মকে এই কেসে অভিযুক্ত করে। স্বীকারোক্তি আদায়ের জন্য প্রচুর মারধর করায় সে অসুস্থ হয়ে যায় এবং এক পর্যায়ে মারা যায়। এই ব্যাপারটা ধামাচাপা দিতে তারা খুনিকে খুঁজে পেতে মরিয়া হয়ে ওঠে। এই কেসের প্রসিকিউটর সিইয়ং তড়িঘড়ি করে কেসটা শেষ করার জন্য সেওকমান নামের আরেকটা ছেলেকে ফাঁসিয়ে দেয়। তার প্রধান অপরাধ, লাস্ট ভিকটিম জহির খুনের রাতে তাকে জহির বাড়ির পাশের রাস্তা দিয়ে যেতে দেখা গিয়েছিল। স্বীকারোক্তি আদায়ের জন্য সেওকমানকেও প্রচুর টর্চার করা হয়। তাই এক পর্যায়ে সে বাধ্য হয়ে যে খুনগুলো করেনি সেগুলোরও অপরাধ স্বীকার করে নেয়। ফলে তাকে সিরিয়াল কিলিং কেসের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়। আসল অপরাধী কি হন তখনও স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছিল। কয়েকদিন ধরে খুন না করায় তার বেশ ফাঁকা ফাঁকা লাগছিল। এরই মধ্যে সে প্রাণবন্ত একটা বাচ্চা মেয়ে হেজিনকে দেখে তার ভেতরের পশুসত্তা জেগে ওঠে। তাই সে এবার এই বাচ্চা মেয়েটাকেও টার্গেট বানিয়ে নেয়। এতদিন সে কাকতাড়ুয়ার ছদ্মবেশে রাতের অন্ধকারে মেয়ে মহিলাদের শিকার করত, তবে এবার সে দিনের আলোতে স্বতঃস্ফূর্তভাবে হেজিনকে শিকার বানায়। যাই হোক, এদিকে কেস সলভ হওয়ায় বিশাল পার্টি দেওয়া হয়। সিইয়ং এবং তার ভাই সুপারিনটেন্ডেন্ট জুনিয়ং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের প্রশংসায় ভাসতে থাকে। তাছাড়া তাদের বাবারও নির্বাচনে জয়লাভ অনেকটা নিশ্চিত হয়ে যায়। আবার ইনভেস্টিগেশন টিমের 2 অফিসার হিয়ংগু আর মিয়ংদোকেও প্রমোশন দেওয়া হয়। যোগ্যতা প্রমাণ করায় সিইয়ংয়েরও প্রভাবশালী চেয়ারম্যান কিমের মেয়ে হিজিনের সাথে বিয়ে হয়ে যায়। তারা পার্টি শেষ করে গাড়িতে করে বাড়ি ফিরছিল। তখন সিইয়ং দেখতে পায় সুনিয়ং এবং হেজিনের মা হারানো বিজ্ঞপ্তি লিফলেট বিলি করছে, কারণ তার মেয়ে হেজিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে প্রায় কেউই লিফলেটটা এক নজর দেখছিল না। ব্যস্ততম জীবনের চাপে সবাই লিফলেট হাতে নিয়ে আবারও ফেলে দিয়ে চলে যাচ্ছিল। হেজিনের বাবা মা পুলিশের হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করেছে তাদের মেয়েকে খুঁজে দেবার জন্য, কিন্তু কোনো লাভ হয়নি। তাই সে লিফলেটে মেয়ের নিখোঁজ বিজ্ঞপ্তি ছাপিয়ে মেয়েকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে। এদিকে সেওকমানের ডিফেন্স উকিল তার জন্য কোর্টে আপিল করে। এতে কেসের ট্রায়াল পুনরায় শুরু হয়। সাক্ষী দেবার জন্য ডিফেন্স লয়ার ফরেন্সিক ডাক্তার কিয়ংমুনকে কাঠগড়ায় ডাকে। সিরিয়াল কিলিং কেসের আগের 7টা খুনের পোস্টমর্টেম এই ডাক্তার কিয়ংমুনই করেছিল। তো গতদিন কাং এক বৃদ্ধের ইনফরমেশনে খোঁজাখুঁজি করে ব্রিজের নিচে একটা মেয়ের লাশ পেয়েছিল। তবে এই লাশটা কাংসেং শহরে না, বরং কাংয়ের নতুন পোস্টিং এরিয়া মুয়ন শহরে পাওয়া গেছে। লাশটা কাং সোজা ডাক্তার কিয়ংমুনের কাছেই নিয়ে যায়। ডাক্তার চেক আপ করে দেখে এই মেয়েটিকেও ঠিক সিরিয়াল কিলারের মেথডেই খুন করা হয়েছে। তাই ডিফেন্স লজিক দেখায় এই মেয়েটার খুনের সময় তো সেওকমান পুলিশের হেফাজতে ছিল, তাই সে খুনটা করেনি। আবার একই প্যাটার্নে যেহেতু খুন হয়েছে, তাই আসল খুনি হয়তো এখনও স্বাধীনভাবে বাইরে ঘুরে বেড়াচ্ছে। সিইয়ং বোঝানোর চেষ্টা করে এই কেসটা নিয়ে যেহেতু মিডিয়ায় অনেক আলোচনা হচ্ছে, তাই হতে পারে অন্য কেউ খুনের স্টাইল কপি করে এই খুনটা করেছে। তবে ডাক্তার বলে খুনের অনেক গুরুত্বপূর্ণ ডিটেলস সে পাবলিকলি শেয়ার করেনি, তাই নতুন খুনির সেগুলো জানার কথা না। অথচ নতুন ভিকটিমের খুনের প্রতিটা ডিটেলসেই পুরনো খুনগুলোর সাথে মিলে গেছে। এবার আর সিইয়ং কোনো লজিক দেখাতে পারে না। কোর্ট সেদিনের মতো মুলতবি রাখা হয়। এদিকে কাং তেজু কাংসেং থানায় এসে হিয়ংগু, মিয়ংদো আর দেহকে নতুন খুনের ডিটেলস দেখায়। হিয়ংগু আর মিয়ংদো তো ব্যাপারটা মেনে নিতে চাইছিল না, কারণ ওরা অফিসিয়ালি কেস সলভ করে দিয়েছে। এখন যদি দেখা যায় ওরা ভুল মানুষকে ধরেছিল, তাহলে তো রেপুটেশন যা ছিল সব তুরাগ নদীতে ভেসে যাবে। কাংয়ের সাথে ওদের ঝামেলা হচ্ছিল। তখন সিইয়ং সেখানে আসে এবং কাংয়ের সাথে পার্সোনালি কথা বলতে চায়। কাং সিইয়ংকে বলে সে যেন চার্জশিট চেঞ্জ করে সেওকমানের নামটা খুনি লিস্ট থেকে বাদ দিয়ে দেয়।
তবে সিয়ং এখনই তেমনটা করতে চাইছিল না। সে বলে, মানলাম তোর কথা ঠিক, সিওকমান খুন করেনি, কিন্তু খুনি 7টা খুন করেছে কাংসেং শহরে। তাহলে 8 নম্বর খুনটা সে মুয়নে কেন করতে গেল? এই খুনটাও তো তার কাংসেং শহরেই করা উচিত ছিল। কাং বলে, মুয়নের খুনটা হয়তো কাকতালীয়ভাবে হয়ে গেছে, নেক্সট খুনটা এই শহরই হবে, কারণ কাংসেং শহরটা খুনির একদম নখদর্পণে। এখানকার সব কিছুই তার চেনা, তাই এখানে খুন করাটা তার জন্য বেশি সহজ। সিয়ং নিজেই এর প্রমাণ পেয়ে যাবে, এই বলে কাং বেরিয়ে যায়। বের হওয়ার সময় সে খেয়াল করে দেহ উকিঝুঁকি মারছে, তবে তার সামনে আসতে চাইছে না। থানার সামনে জিয়ন বসেছিল। সে কাংকে বের হতে দেখে গাড়িতে করে তাকে নিয়ে চলে যায়। সিয়ং তার 2 বদমাশ অফিসারকে নির্দেশ দেয়, তাদের যেভাবেই হোক কোর্টে প্রমাণ করতে হবে কাংসেং সিরিয়াল কেস আর মুয়নের খুন আলাদা। সে ওদেরকে নেক্সট হেয়ারিংয়ের আগেই প্রমাণ খুঁজে বের করতে বলে। কাং চলে গেলে দেহ একটু নিশ্চিন্তে বাইরে বের হয়। তখন দেখে হেজিনের বাবা অফিসার লিকে বারবার রিকোয়েস্ট করছে তার মেয়েকে খোঁজার ব্যাপারে যেন একটু গুরুত্ব দেওয়া হয়। মেয়ের নিখোঁজের পর থেকে তাদের স্বামী স্ত্রীর মাঝেও ঝুটঝামেলা লেগেই আছে। তাদেরকে দেখে দেহ এগিয়ে যায়। অফিসার লি তখন লোকটাকে সাজেশন দিচ্ছিল, এখানে কাউকে বলে লাভ হবে না। সে যেন সার্জেন্ট কাং তেজুর কাছে গিয়ে সবটা জানায়। লিয়ের সাজেশন শুনে দেহ তাকে সাইডে নিয়ে গিয়ে জিজ্ঞেস করে সে কাংকে কেন এই কেসে জড়াচ্ছে, সে তো আর এই থানায় নেই। লি জানায় কাং কিছুক্ষণ আগে এই থানায় এসেছিল, তখনও বাকি স্টাফেরা থানায় এসে পৌঁছায়নি। লি একাই ছিল থানায়। কাং তাকে দেখে জানতে চেয়েছিল এখনও শহরে সিরিয়াল কিলিং হচ্ছে কিনা। তখন লি 8 বছর বয়সী হেজিনের নিখোঁজের কথাটা কাংকে জানিয়ে দেয়, কারণ লি ভেবেছিল সিরিয়াল কিলিংয়ের ক্লোজ কেসটা রিওপেন হয়ে যেতে পারে। এই ভয়ে থানার কেউ কোনো স্টেপ নেবে না, তাই কাংকে কথাটা জানানোই সে বেটার মনে করেছিল। সব শুনে দেহ একটু বিরক্ত হয়ে বলে কাংকে এই কেসে জড়ানো উচিত হয়নি, হয়তো ভালো করতে গিয়ে আবার কোনো ঝামেলাতে সে জড়িয়ে পড়বে। তাই সে হেজিনের নিখোঁজের ব্যাপারে আর কাউকে কিছু না বলার নির্দেশ দেয়। এদিকে জিয়ন কাংকে নিয়ে বারে ড্রিঙ্ক করতে যায় এবং মুয়নের কেসের ব্যাপারে জিজ্ঞেস করে। কাং জানায় একটা শেষ নালার নিচে হাত পা বাঁধা বিবস্ত্র মেয়ের লাশ পাওয়া গেছে, যেটা সিরিয়াল কিলিং কেসের সেকেন্ড ভিকটিমের সাথে মিলে যাচ্ছে। জিয়ন জানতে চায় তাহলে কি অভিযুক্ত সিওকমান আসল সিরিয়াল কিলার না? কাং নিজের যুক্তিতে বলে সিওকমান হয়তো জহিকে খুন করেছে, তবে সে সিরিয়াল কিলার না। একমাত্র জহির বেলাতেই তাকে ঘরের ভেতরে ঢুকে হত্যা করা হয়েছে, এরকম আর কোনো ভিকটিমের সাথে ঘটেনি। তাছাড়া জহির খুনের রাতে সিওকমানকেও জহির বাড়ির কাছে দেখা গিয়েছিল। আবার কাং জিজ্ঞাসাবাদ করলেও সিওকমান বলতে পারেনি সে জহির বাড়ির কাছে কি করতে গিয়েছিল। তাই কাংয়ের ধারণা সিওকমান এই একটা খুন করেও থাকতে পারে। তো বাড়ি ফিরে কাং হেজিনের মিসিং নিয়ে ঘাটাঘাটি শুরু করে। লিয়ের কাছে সে জেনেছিল প্রাথমিকভাবে ভিকটিমের ফ্যামিলি মনে করেছিল এটা সাধারণ কিডন্যাপ, হয়তো ফোন করে কেউ মুক্তিপণ চাইবে, কিন্তু মুক্তিপণ চেয়ে কোনো ফোন আসেনি। লি ভেবেছিল এটা শিশু পাচার চক্রের কাজ হতে পারে, তাই সে খোঁজ নিয়ে দেখেছে অত্র অঞ্চলে কোনো চাইল্ড ট্রাফিকিং গ্যাং অ্যাক্টিভ নেই। তাই লিয়ের সন্দেহ হচ্ছিল এটাও সিরিয়াল কিলিং কেসের সাথে কানেক্টেড কিনা। ডিটেলস ঘেটে কাংয়েরও একই রকম মনে হচ্ছিল, তাই সে পরের দিন হেজিনের বাড়িতে যায়। সেখানে সুংইয়ং ছিল। সুনিয়ং হেজিনের ক্লাস টিচার ছিল। মিসিং হবার আগে সেই শেষবার হেজিনকে দেখেছিল। সুনিয়ং ভাইকে দেখে একটু বিরক্ত হয়। মূলত কিবেয়মের মৃত্যুর পরে ভাইয়ের ওপরে তার এক ধরনের অভিমান জন্মে গেছে। তো কাং ছাড়াও সেখানে দেহও চলে এসেছিল। সে চাইছিল না কাং এই কেসটা নিয়ে ঘাটাঘাটি করুক, তবে কাং সেটা পাত্তা না দিয়ে হেজিনের বাবা মায়ের সাথে কথা বলে হেজিনের ব্যাপারে ডিটেলস কালেক্ট করে। সে সুনিয়ংকেও জিজ্ঞেস করে হেজিনের সাথে তার লাস্ট দেখা হবার সময়ে আশেপাশে কেউ ছিল কিনা। সুনিয়ং জানায় সে কাউকেই দেখেনি। কাং সন্দেহ প্রকাশ করে হেজিন মোস্ট প্রবাবলি পাহাড়ের ওপর থেকে মিসিং হয়েছে, কারণ ওখানেই তার লাস্টবার সুনিয়ংয়ের সাথে দেখা হয়েছিল। এরপর আর কেউই তাকে দেখেনি। হেজিনের মা রিকোয়েস্ট করে বলে কাং যেন তাদের মেয়েকে খুঁজে দেয়, জীবিত না হোক, অন্তত মৃত হলেও তাদের অ্যাটলিস্ট জানার অধিকার আছে তাদের মেয়ের সাথে অ্যাকচুয়ালি কী ঘটেছে। হেজিনের বাড়ি থেকে বেরিয়ে কাং দেহকে নিয়ে পাহাড়ে যায়। দেহ বোঝানোর চেষ্টা করে হেজিনকে হয়তো শিশু পাচারকারীরা কিডন্যাপ করে পাচার করে দিয়েছে। তবে কাং জানায় যদি শিশু পাচারকারীদের কাজ হতো তাহলে এখানে আরও বাচ্চা মিসিং হতো। তাই কাংয়ের ধারণা হেজিনের সাথে যা কিছুই ঘটুক না কেন সেটা পাহাড়ের ওপরের এই জঙ্গলের ভেতরই ঘটেছে। তাই বড় ফোর্স নিয়ে খোঁজাখুঁজি করলে হয়তো হেজিনের ট্রেস পাওয়া যেতেও পারে।
তাই কাং সুপারিনটেন্ডেন্ট জুনিয়ংয়ের কাছে এসে আবেদন জানায়। এই সময় সেখানে সিয়ংও চলে আসে। সিয়ং চাইছিল না জুনিয়ং কাংয়ের আবেদনে রাজি হয়ে যাক। জুনিয়ং কাংকে জিজ্ঞেস করে পাহাড়ের ওপরে খুঁজলে শিওর হেজিনকে পাওয়া যাবে কিনা। কাং এই ব্যাপারে কোনো শিওরিটি দিতে পারে না, কারণ খুনি আগে কখনো এত ছোট বাচ্চাকে টার্গেট করেনি। কাংয়ের আবেদন অ্যাপ্রুভ করার মতো কোনো ইস্যুই তার ফেভারে ছিল না। তবু জুনিয়ং যত বেশি ফোর্স নিয়ে সম্ভব হেজিনকে খোঁজার পারমিশন দিয়ে দেয়। যদিও এই পারমিশনে সিয়ং বেশ আপসেট হয়। রাতে সিয়ং কাংয়ের বাসায় এসে দেখা করে এবং জানায় আগামীকাল কাংকে কোর্টে সাক্ষী দিতে যেতে হবে। কাং বুঝতে পারে সিয়ং তাকে পাহাড়ের সার্চ অপারেশন থেকে দূরে রাখার ট্রিক্স করছে। কাং সিয়ংয়ের নির্দেশ অমান্য করলে সিয়ং বলে কাল যদি কাং সাক্ষী দিতে না আসে তাহলে সে সেয়কমানের জন্যই সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। এই বলে সিয়ং চলে যায়। এরপরে কাংয়ের কাছে জিয়ন আসে এবং বলে সে সেয়কমানের ব্যাপারে ইনভেস্টিগেশন করেছে। সে সেয়কমানের প্রতিবেশী মহিলার কাছে, মানে যার বাড়িতে সেয়কমান থাকে, তার কাছে জানতে পেরেছে যেদিন জহি খুন হয় সেদিন সেয়কমানের বোন এই শহরে বেড়াতে এসেছিল। সেয়কমান বলে গিয়েছিল সে ওদের সাথে দেখা করতে যাবে। সম্ভবত বোন ভাগ্নিদের সাথে সময় কাটিয়ে সেদিন বাসায় ফিরতে সেয়কমানের অনেক রাত হয়ে গিয়েছিল। এই জন্যই হয়তো সে ওই দিন জহির বাড়ির পাশের রাস্তা দিয়ে হেঁটে আসছিল। এই ব্যাপারটা নিশ্চিতভাবে খোলাসা করতে পারবে সেয়কমানের বোন। কিন্তু সেয়কমানের ফাঁসির সাজার পর থেকে তার বোন নিজের ফোন নম্বর চেঞ্জ করে ফেলেছে, তাই জিয়ন তাকে ট্রেস করতে পারছে না। এই জন্যই মূলত জিয়ন কাংকে সেয়কমানের বোনকে খুঁজে বের করতে বলে। কাং এবার দেহর বাড়ির সামনে গিয়ে দেহর সাথে দেখা করে বলে কাংকে আগামীকাল কোর্টে সাক্ষী দিতে যেতে হবে, তাই কালকের সার্চ অপারেশন দেহ সামলাবে। যদিও কোনো কারণে দেহ এই অপারেশনে থাকতে চাইছিল না, তবে কাংয়ের কথায় রাজি হয়ে যায়। পরের দিন বিশাল ফোর্স নিয়ে পাহাড়ের ওপরে চিরুনি অভিযান শুরু হয়ে যায়। কিছুক্ষণ খোঁজাখুঁজির পরেই হিয়ংগু আর মিয়ংদো সার্চ অপারেশন বন্ধ করতে বলে। তবে দেহ খুব চিন্তিত ভঙ্গিতে আরও কিছুটা সামনে এগিয়ে খোঁজার জন্য বলে। ভাবখানা এমন যেন সে নিশ্চিতভাবে জানে সামনে কিছু একটা পাওয়া যাবে। এদিকে কাং তখন কোর্টের সাক্ষীর কাঠগড়ায় উঠেছিল। প্রসিকিউটর সিয়ং প্রথমে কাংসেং শহরের সিরিয়াল কিলিং কেস এবং মুয়নের খুনের ব্যাপারটা শেয়ার করে। তারপরে কাংকে জিজ্ঞেস করে কেউ যদি এই কেসে জড়িত থাকে, মানে এমন একজন যে সিরিয়াল কিলিংয়ের প্রত্যেকটা ভিকটিমের খুনের ডিটেলস জানে, এক্ষেত্রে সে খুনের স্টাইল কপি করে আরেকটা খুন করতে পারবে কিনা। কাং এবং ডিফেন্স লয়ার বুঝতে পারছিল সিয়ং কাংয়ের দিকে পয়েন্ট করছে, তাই কাংও খোঁচা মেরে বলে খুনের ডিটেলস জানা কেউ অবশ্যই খুনের স্টাইল কপি করে খুন করতে পারবে। তবে সেক্ষেত্রে এই খুনটা করার মতো একজনই আছে, সেটা হলো কাং নিজেই, কারণ সে ছাড়া আর কেউই এত ডিটেলভাবে খুনের বর্ণনা জানে না। তাছাড়া এই শহর থেকে রিসেন্টলি মুয়নে শিফট হওয়া পাবলিকও সে একাই। কিন্তু মুয়নের ভিকটিম যেদিন খুন হয় সেদিন সে ডিউটিতে ছিল, আর সেটাই প্রমাণ করে সে খুনটা করেনি। কাং বলে সেয়কমান অপরাধী না, এটা প্রমাণ করা এখন জাস্ট সময়ের ব্যাপার, কারণ যে আসল সিরিয়াল কিলার বাইরে ঘুরছে সে খুন না করে থাকতে পারবে না। এরই মধ্যে একজন এসে জানায় মোজা পেঁচিয়ে হত্যা করা আরেকটা লাশ উদ্ধার হয়েছে। এটা শুনে কোর্টে বেশ শোরগোল পড়ে যায়। জাজ কোর্ট স্থগিত রেখে সিয়ংকে চেম্বারে ডেকে বকাঝকা করে এবং নতুন চার্জশিট বানাতে বলে। নতুন লাশ পাওয়ায় সেয়কমানের খালাস পাওয়ার চান্স আরও বেড়ে গেল। সেয়কমানকে নিয়ে যাবার সময়ে জিয়ন বাইরে দাঁড়িয়েছিল। তখন সে কিহওয়ানকে দেখতে পায়, সে বেঞ্চে বসেছিল। কিহওয়ান এখানে কেন জিজ্ঞেস করলে সে জানায় এই কেসের সাথে তো সেও জড়িত, যেহেতু তার ভাই কিবেওম টর্চারের কারণে মারা গেছে। যদিও সে নিজেও কিবেওমের খুনের জন্য দায়ী, তবে তার ব্যাপারটা তো আর কেউ জানে না। তো কিহওয়ান কাংসেন থেকে শিফট হয়ে তার শ্বশুর বাড়িতে উঠেছে, আর তার মা মুয়নে এক আত্মীয়ের বাড়িতে উঠেছে। কিহওয়ান সপ্তাহে একদিন মুয়নে গিয়ে মায়ের সাথে দেখা করে আসে। জিয়ন জিজ্ঞেস করে কাংয়েরও মুয়নে পোস্টিং হয়েছে, কিহওয়ান এই ব্যাপারে জানে কিনা। কিহওয়ান বলে সে আজ কোর্টে এটা জানতে পারলো। সে বেশ এক্সাইটেড হয়ে বলে সে যেখানেই যায় সেখানেই কাং তার সাথে জুড়ে যায়। এদিকে কাং কোর্ট থেকে বেরিয়ে জঙ্গলে ছুটে যায়। তার সন্দেহ ছিল পাহাড়ের ওপরের জঙ্গলে অবশ্যই হেজিনের লাশ পাওয়া গেছে, তবে সে গিয়ে দেখে এটা অন্য কারো লাশ। লাশ পাওয়ার খবরে হেজিনের বাবা মাও খুব উদ্বিগ্ন হয়েছিল। কাং তাদেরকে গিয়ে খবরটা দিলে ওরা একটু নিশ্চিন্ত হয়। তাদের ভেতরে আবারও আশা জন্মায় হেজিন হয়তো বেঁচে আছে, তাকে আবারও ওরা ফিরে পাবে। কাং রাতের অন্ধকারেই আবারও পাহাড়ের ওপরে জঙ্গলে ফিরে গিয়ে মার্ডার স্পট তদারকি করছিল।
এই সময় টর্চ নিয়ে কাউকে আসতে দেখে সে সতর্ক হয়ে যায়। একটু পরে দেহ এসে একটা জায়গা খুঁড়তে শুরু করে। আসলে হেজিনের বডিটা ওরা মিনিস্টারের হাত থেকে প্রাইজ নেবার আগের দিন রাতেই পেয়ে গিয়েছিল। বডি পেয়ে সিয়ংকে খবর দেওয়া হলে সেও চলে আসে। সেখানে শুধু সিয়ং, মিয়ংদো, হিয়ংগু আর দেহ ছিল। ততদিনে তারা সেয়কমানকে সিরিয়াল কিলার হিসেবে প্রমাণ করে দিয়েছে। আগামীকাল তারা পুরস্কার পাবে। এমন সময় আরেকটা লাশ পাওয়ার খবর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কানে গেলে তারা বিপদে পড়ে যাবে। তাই সিয়ং বলে, হেজিনের বডির ব্যাপারে যেহেতু তারা ছাড়া বাইরের কেউই জানে না, তাই সে বডিটা মাটিতে পুঁতে দিতে বলে। যতদিন না আসল অপরাধী ধরা পড়ছে ততদিন তারা ব্যাপারটা ধামাচাপা দিয়ে রাখবে। আর হেজিনের বডিটা এখানেই পুঁতে রাখা হয়েছিল, তাই দেহ চেক করতে এসেছে বডিটা জায়গা মতো আছে কিনা। কিন্তু সে খুঁড়ে দেখে ভেতরে হেজিনের বডিটা নেই। এই সময় আবার কাংও পেছন থেকে এসে তাকে ধরে ফেলে এবং জিজ্ঞেস করে সে এখানে এত রাতে কি করছে। আসলে এরা যে লাশ লুকিয়েছিল সেটা কিহনও জানত। হেজিনকে খুনের পরে কিহন ভাগ্যক্রমে আরেকটা মেয়েকেও পেয়ে যায়। মানে আজ সকালে জঙ্গল থেকে যে মেয়েটার লাশ উদ্ধার করা হয়েছে তাকে। মেয়েটা হেঁটে যাবার সময়ে হোঁচট খেয়ে পায়ে আঘাত পায়। সেখান দিয়ে ওই সময় কিহনও হেঁটে যাচ্ছিল। সে মেয়েটার অসহায়তার সুযোগ নিয়ে ইজিলি তাকে টার্গেট বানিয়ে নেয়। রাতে সে মেয়েটাকে খুন করে তৃপ্তির সাথে সিগারেট ধরাচ্ছিল। তখন সে কাউকে টর্চ নিয়ে আসতে দেখে। কেউ একজন এসে মাটি খুঁড়ে হেজিনের লাশটা তুলে ফেলে। ব্যাপারটা দেখে কিহনেরও বেশ অবাক লেগেছিল, তাই সে তাকে ফলো করতে থাকে। একটু পরে সে আরও দুজনকে দেখতে পায়। এরপর ওরা তিনজন মিলে লাশটা গুম করে ফেলে। যদিও অন্ধকারে কিহন এদের মুখ দেখতে পাচ্ছিল না, তবে ওদের কাণ্ড কারখানা দেখে কিহনের বুঝতে বাকি থাকে না এরা পুলিশের লোক। তো যাই হোক, দেহ হঠাৎ কাংকে দেখে বাকরুদ্ধ হয়ে যায়। কাং জানতে চায় সে এত রাতে এখানে কি করছে। প্রথমে কিছুক্ষণ চুপ থেকে দেহ অনুতপ্ত হয়ে বলে হেজিন আর বেঁচে নেই। সে নিজের হাতে হেজিনকে দাফন করেছিল। দেহর কথা শুনে কাং বিশ্বাসই করতে পারছিল না দেহ এরকম কিছু করতে পারে। দেহ জানায় প্রসিকিউটর সিয়ং তাদেরকে নির্দেশ দিয়েছিল হেজিনের লাশটা লুকিয়ে ফেলতে হবে, তা না হলে লাশটার সামনে চলে এলে তার ডিমোশন হয়ে যাবে আর বাকিদের বদলি হয়ে যাবে। এই জন্য হিয়ংগো আর মিয়ংদো দেহকে চাপাচাপি করলে সে ওদের প্রেশারে কাজটা করতে রাজি হয়ে যায়। সিয়ং ভরসা দিয়েছিল আসল খুনি ধরা পড়লে তাকে ওরা কপিক্যাট কিলার হিসেবে চালিয়ে দেবে। এতে আসল খুনির নামে সেয়কমানের ফাঁসি হবে। পাশাপাশি আসল খুনিরও এমনভাবে চার্জশিট হবে যে তারও ফাঁসি হয়ে যাবে। মাঝখান থেকে তারা আরও বেশি সুনাম কুড়াতে পারবে। তো সব শোনার পরে কাং প্রচণ্ড ক্ষেপে যায়। একজন প্রসিকিউটর এতটা নীচ কিভাবে হতে পারে, আর পুলিশই বা কীভাবে একটা বাচ্চা মেয়ের সাথে এরকম অবিচার করতে পারে। সে দেহকে অনেক বকাঝকা করে। দেহ কেঁদে কেটে বলে সে ভুল করেছে, তাই ভুল শুধরে নিতে সে তল্লাশির আগের রাতে লাশটা তুলে আবারও আগের জায়গাতে রেখেছিল, যাতে তল্লাশির সময় বডিটা সহজে খুঁজে পাওয়া যায়। কিন্তু তল্লাশির সময় অন্য একটা ভিকটিমের বডি পাওয়া গেলেও হেজিনের বডিটা পাওয়া যায়নি। তাই সে এই রাতের বেলা বডিটা খুঁজতে এসেছিল। কাং দেহকে বলে তাদের যেভাবেই হোক হেজিনের লাশটা খুঁজে বের করতে হবে। এদিকে সিয়ং তার বন্ধু সাংবেয়মের বারে ড্রিঙ্ক করতে গিয়ে জানতে পারে হিজিন এখানে এসে আধা ঘন্টা ধরে বসে আছে। হিজিনের মনে হচ্ছিল সুনিয়ংয়ের প্রতি সিয়ংয়ের কোনো সফট কর্নার আছে, আবার ওদের নামেরও মিল। তাই হিজিন দুজনের ব্যাপারই পার্সোনালি খোঁজখবর নিয়েছিল। আর এতে সে জানতে পারে সিয়ংয়ের মা একজন বার হোস্টেস ছিল। একজন বার হোস্টেসের ছেলের সাথে সংসার করতে হিজিনের ঘিন ঘিন লাগছিল, তাই সে সংসারটা ভেঙে দিতে বলে। তবে রাজনৈতিক প্রভাব বজায় রাখার জন্য সিয়ং সেটা করতে পারবে না। তাই সে না করে দিলে হিজিন এবার সিয়ংকে ব্ল্যাকমেল করে বলে সে এটাও জেনে গেছে সুনিয়ং সিয়ংয়ের বাবার অবৈধ মেয়ে। সিয়ং নিজেও এই সত্যিটা জানতো না, তাই সে ভীষণ অবাক হয়ে যায়। তো হিজিন পাবলিকলি কথাটা ছড়িয়ে দেবার হুমকি দিলে সিয়ং বাড়ি ফিরে এসে বাবা এবং ভাই জুনিয়ংকে কথাটা জানায়। সিয়ং বাবাকে সত্য মিথ্যা জিজ্ঞেস করলে সেও অকপটে স্বীকার করে নেয় সিয়ং তারই মেয়ে। এখন হিজিন যদি কথাটা ছড়িয়ে দেয় তাহলে সামনের নির্বাচনে অনেক বড় সাইড ইফেক্ট পড়বে। তাই তাদের বাবা মজিন সিদ্ধান্ত নেয় সে নিজেই সুনিয়ংকে সামাজিকভাবে মেয়ে হিসেবে মেনে নেবে। এতে পাবলিকের সেন্টিমেন্ট অ্যাটলিস্ট তার পক্ষে থাকবে। পরের দিন কাং সুপারিনটেন্ডেন্ট জুনিয়ংকে লাস্ট ভিকটিম হোং ইয়োজিনের ফাইলটা দিয়ে বলে এই খুনটাও সেম খুনই করেছে। জুনিয়ং বলে কাং এই কেসে অনেক এফোর্ট দিয়েছে, এখন আর তাকে এখানে প্রয়োজন নেই, তাই সে যেন নিজের এরিয়াতে ফিরে যায়।
কাং তার ছেলের হাসি দিয়ে বলে, আপনার মনে হয় প্রথম থেকেই খুনিকে ধরার কোনো ইচ্ছা ছিল না। এই বলে সে আর কথা না বাড়িয়ে বেরিয়ে যায়। চলে যাবার আগে সে দেহকে ইশারা করে যায় এবং নেক্সট প্ল্যান অনুযায়ী কাজ করতে বলে। জুনিয়ংয়ের কাছে তখনও হিয়ংগু আর মিয়ংদো বসেছিল। সে ওদেরকে কাংয়ের আগেই আসল খুনিকে বের করার নির্দেশ দেয়, তা না হলে দুজনকে ডিমোশন দিয়ে বদলি করে দেওয়া হবে। বাইরে বেরিয়ে দুজনে নিজেদের চুল ছিঁড়তে শুরু করে। তখন তাদের টেনশন আরও বাড়িয়ে দিতে দেহ বলে, হেজিনের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে কাং আর সে টেস্ট করতে চাইছিল এরাই লাশটা সরিয়েছে কিনা। তবে এরা লাশ সরানোর ব্যাপারে কিছুই জানতো না। ওরা দেহর সাথে আবারও জঙ্গলে গিয়ে খোঁড়াখুড়ি শুরু করে, তবে এবারও কিছুই পাওয়া যায় না। ওরা সন্দেহ করছিল কাং জেনে গেছে কিনা এবং সেই লাশটা সরিয়েছে কিনা। দেহ ওদেরকে এবার একটা টিপস দেয়। কাং তাকে বলেছে সে খুনিকে ধরার একটা উপায় পেয়ে গেছে, হয়তো সে খুনিকে সেটাও জেনে গেছে। তো দেহর কাছে কথাটা শুনে ওরা সিয়ংকেও কথাটা জানায়। আসলে কাংয়েরও এটাই প্ল্যান ছিল। এই খবরটা জানার পরে এখন ওরাই কাংয়ের সাথে দেখা করার জন্য অস্থির হয়ে থাকবে। এতে কাং ওদের সাথে মিশে বুঝে নেবে কে লাশটা সরিয়েছে। এদিকে একটা নিউজ দেখার পর সেয়কমানের বোন জিওনের সাথে দেখা করে। জিওন জানতে চায় জহির খুনের রাতে সেয়কমান আর তার বোন দেখা করেছিল কিনা, আর দেখা করলেও সেয়কমান সেই কথাটা গোপন করলো কেন। বোন জানায় সেদিন সে সত্যি সেয়কমানের সাথে দেখা করতে গিয়েছিল। নর্মালি তার শ্বশুরবাড়ির লোকেরা সেয়কমানের সাথে যোগাযোগ রাখাটা পছন্দ করতো না, তাই সে লুকিয়ে সেয়কমানের সাথে দেখা করতে এসেছিল। তো সেদিন সেয়কমান তার ভাগ্নির জন্মদিনে যাবে বলছিল, তবে তার বোন নিষেধ করে দেয়, কারণ তার বাচ্চা সেয়কমানের হাঁটা দেখে সেটা কপি করার চেষ্টা করত। যদিও বোনের কথাবার্তায় সেয়কমান বেশ আপসেট হয়, তবে কোনো রিয়াক্ট করে না। তো এই দিনেও বোন তাকে বলেছিল তাদের দেখা হয়েছে, এই কথাটা যেন সে কাউকে না বলে। এই জন্যই মূলত সেয়কমানকে অনেক জিজ্ঞাসাবাদ এবং মারধরের পরেও সে স্বীকার করেনি ওই দিন জহির বাড়ির পাশের রাস্তায় সে কি করছিল। আর এই জন্যই সে আরও বেশি বিপদে পড়ে গেছে। যেহেতু সে সত্যি স্বীকার করছিল না, তাই সবার কাছেই ব্যাপারটা সন্দেহজনক লাগছিল। তো জিওন ফিরে এসে কাংকে কথাটা জানিয়ে দেয়। যদিও কাং এখনও সেয়কমানকে পুরোপুরি নির্দোষ ভাবে না, কারণ জহির মার্ডার প্লেসের রেডিও আইসোটোপ অ্যানালাইসিসের রিপোর্ট আবার সেয়কমানের দিকে ইঙ্গিত করে। এখানে অবশ্য আরেকটা জিনিস তাদের মাথায় ক্যাচ করে। সেয়কমান যে বাড়িতে থাকে সেই প্রতিবেশী মহিলার স্বামীও সেয়কমানের মতোই সেম পরিবেশে থাকে, তাই তারও রেডিও আইসোটোপ অ্যানালাইসিসের রেজাল্ট একই হবে। তাই টেস্টের জন্য তার স্বামীরও কেস স্যাম্পল কালেক্ট করে নেওয়া হয়। টেস্টের পরে দেখা যায় সেয়কমানের মতো এই লোককেও জহির খুনের জন্য সন্দেহ করা যায়। এতে কাং রেডিও আইসোটোপ অ্যানালাইসিসের ওপর থেকে অনেকটাই ভরসা হারিয়ে ফেলে। ডাক্তারও বলে রেজাল্টের ওপরে শুধু অপরাধীকে এই ব্যাপারে একটা ধারণা পাওয়া যাবে। রেজাল্টের ওপরে ভিত্তি করে কাউকে সরাসরি অপরাধী হিসেবে ট্রিট করা যাবে না। কাং এবার বেশ হতাশ হয়ে বেরিয়ে যায়। এদিকে মজিন সুনিয়ংয়ের কাছে গিয়ে নিজের পরিচয় জানিয়ে বলে, আমি তোমার বাবা। সেই সময় তোমার মা আর আমার দুজনেরই আলাদা সংসার ছিল, কিন্তু আমরা একসাথে থাকতে পারিনি। এখন আমি শুনলাম তুমি গর্ভবতী, তাই আমি বাবার দায়িত্ব পালন করতে এসেছি। তুমি বাকিটা জীবন আমার সন্তান হিসেবে বাঁচবে। যদিও মজিন নিজের স্বার্থ রক্ষার জন্য সুনিয়ংকে মেনে নিচ্ছিল, তবে সুনিয়ং বাবার চাল বুঝতে না পেরে বেশ সেন্টিমেন্টাল হয়ে পড়ে। এদিকে কাং উদাস মনে হাঁটছিল। তখন সাংবেয়ম তাকে হাতে পায়ে ধরে বাড়ি নিয়ে যায়। সেখানে আগে থেকে সিয়ংও বসেছিল। প্রথমে সাংবেয়ং ক্ষমা চেয়ে বেরিয়ে যায়। এরপরে সিয়ংও কাংয়ের কাছে ক্ষমা চায়। কাং সিয়ংয়ের কী মতলব সেটা জিজ্ঞেস করে, কারণ এরা শুধু শুধু ক্ষমা চাওয়ার লোক না। সিয়ং বলে আগে যা কিছু হয়েছে তার জন্য যেন কাং তাকে ক্ষমা করে দেয়, আর কাং যেন তাকে বর্তমান পরিস্থিতি সামাল দিতে হেল্প করে। এরপরে সিয়ং সত্যটা জানায় সুনিয়ং তার বোন, আর বাবাও সুনিয়ংকে মেয়ে হিসেবে মেনে নিয়েছে। কাং কথাটা বিশ্বাস করতে চাইছিল না। তখন সিয়ং বলে কাংয়ের মা তাদের বংশের নামের সাথে মিলিয়েই সুনিয়ংয়ের নামটা রেখেছে, কারণ সে জানত একদিন মজিনের পারিবারিক রেজিস্ট্রিতে সুনিয়ংয়ের নাম উঠবে। ব্যাপারটা নিয়ে কাং অনেক চিৎকার চেঁচামেচি শুরু করে। সে বোনকে কখনোই এই খুনি ফ্যামিলিতে যেতে দেবে না। সে ঝামেলা করে বেরিয়ে যায়। এরপরে ব্রিজের কাছে থেমে বেশ কিছুক্ষণ কান্নাকাটি করে মাকে দোষারোপ করে। তার মা মৃত্যুর পরেও সুনিয়ংয়ের জীবনটাকে নরক বানিয়ে দিয়ে গেল। বোনকে আসন্ন বিপদ থেকে বাঁচাতে কাং বাড়ি ফিরে সুনিয়ংয়ের জিনিসপত্র গোছাতে শুরু করে আর রেডি হয়ে নিতে বলে। সে আপাতত সুনিয়ংকে অন্য কোথাও পাঠিয়ে দেবে। তবে সুনিয়ং বলে সেও নিজের বাবাকে মেনে নেবে,
কাং বারণ করলে সুনিয়ং তাকে উল্টো বলে, আমি বাবার আদর ভালোবাসা পাবো, এটা তো সহ্য হচ্ছে না, তাই না? কাং বোঝানোর চেষ্টা করে লোকটা ভালো না, ওখানে গেলে সুনিয়ংয়ের ক্ষতি হতে পারে। কিন্তু সুনিয়ং নিজের সন্তানের কথা ভেবে নিজের বাবার পরিচয় চাইছিল। কাং বলে সে এই বাচ্চার বাবা এবং মামার দায়িত্ব পালন করবে, তবুও সে সুনিয়ংয়ের মন গলাতে পারে না। বেশ কিছুক্ষণ ঝুটঝামেলা হবার পরে সুনিয়ং কাংয়ের বলে দেওয়া জায়গায় যেতে রাজি হয়। পরের দিন কাং তাকে এক পরিচিত লোকের ঠিকানায় পাঠিয়ে দেয়, কিন্তু সুনিয়ং সেখানে না গিয়ে তার বাবার বাড়িতে চলে যায়। সুনিয়ংয়ের ট্রেস না পেয়ে কাং সিয়ংকে ডেকে জানতে চায় সুনিয়ং কোথায়। সিয়ং সত্যিটাই জানিয়ে দেয়। এবার কাং খুবই হতাশ হয়ে পড়ে। সিয়ং ভরসা দিয়ে বলে সে আদর্শ ভাইয়ের মতোই সুনিয়ংয়ের দেখাশোনা করবে। সে কাংকেও ভাই এবং বন্ধু হয়ে থাকার রিকোয়েস্ট করে। আসলে সিয়ংয়ের উদ্দেশ্য ছিল কাং তাকে আসল সিরিয়াল কিলারকে ধরতে হেল্প করবে, বিনিময়ে সে কাংয়ের প্রমোশন করিয়ে দেবার ব্যবস্থা করবে। তবে কাংয়ের নিজের জন্য কিছু চাওয়ার ইচ্ছে ছিল না। সে সিয়ংকে বলে, আমার জন্য যদি তুই কিছু করতে চাস তাহলে হেজিনকে ফিরিয়ে দে। হেজিনের কথা শুনে সিয়ং এমন ভান করে যেন সে কিছুই জানে না। কাং অফার দেয় সিয়ং যদি হেজিনকে ফিরিয়ে দেয় তাহলে কাং আসল খুনি ডিটেলস তাকে দিয়ে দেবে। সিয়ংকে বিশ্বাস করাতে সে সাসপেক্টের নাম গোপন করে নতুন রেডিও আইসোটোপ অ্যানালাইসিসের রিপোর্টটাও তাকে দেখায়। সিয়ং এবার কাংয়ের অফারে রাজি হয়ে যায়। সিয়ং বলে মানুষের সিরিয়াল কিলিংয়ের কেসের ওপর থেকে আগ্রহ কমে যাচ্ছে, তাই এমন কিছু করতে হবে যাতে মানুষের আগ্রহ আবারও ফিরে আসে। এই জন্য খুনি নেক্সট যেদিন খুন করবে সেদিন নতুন ভিকটিমের সাথে হেজিনকেও সে ফিরিয়ে দেবে। জোড়া খুনের নিউজে পাবলিকের আগ্রহ আবারও এই কেসের দিকে ফিরে আসবে। তখন কাং সিয়ংকে আসল খুনির কথা বলে দিলে সিয়ং নিজের নাম খাটিয়ে তাকে গ্রেপ্তার করাবে। এতে সবার সেন্টিমেন্ট আবারও সিয়ংয়ের দিকে ঘুরে যাবে। যদিও তাদের চুক্তি মতে এই কেসে কাং কোনো ক্রেডিট পাবে না। যাই হোক, এদিকে কি হোয়ান আরও একজন ভিকটিমকে শিকার বানিয়ে নেয়। এমনকি সে ভিকটিম মেয়েটাকে খুন করার আগে তার সাথে গল্পও করে। সে মেয়েটার কাছে নিজের মনের উদ্বেগ প্রকাশ করছিল। পুলিশের লোকেরা ঠিক কী উদ্দেশ্যে হেজিনের বডিটা মাটিতে পুঁতে রাখলো। সে মেয়েটাকে বলে, হেজিনের মতো তোমাকেও যদি মাটির নিচে পুঁতে দেই তাহলে তুমি বেঁচে আছো এই আশায় তোমার ফ্যামিলি তোমার ফেরার অপেক্ষায় থাকবে। ব্যাপারটা কেমন হবে? ভিকটিম মেয়েটার মুখ বাঁধা থাকার পরেও আতঙ্কে সে অস্পষ্ট চিৎকার করতে থাকে। তার অসহায়ত্ব দেখে কি হোয়ানের দারুণ আনন্দ হয়। পরের দিন 10 নম্বর ভিকটিমের লাশটা ক্ষেতের ভেতর থেকে উদ্ধার করা হয়। একই দিনে সেয়কমানেরও কেসের হিয়ারিং ডেট ছিল। কাং কোর্টে যাবার আগেই সাংবেয়ম তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। অন্যদিকে সিয়ং কোর্টে পৌঁছাতেই সাংবাদিকেরা তাকে ঘিরে ধরে। সিয়ং কনফিডেন্সের সাথে জানায় পরের খুনটা হবার আগেই তারা খুনিকে ধরে ফেলবে। কোর্ট হিয়ারিংয়ে আজ জিয়নের সাক্ষী দেবার কথা ছিল, তাই সে সাক্ষী দিতে এসে প্রমাণের চেষ্টা করে সেয়কমান নির্দোষ। রেডিও আইসোটোপ টেস্টের রিপোর্ট খুনির সাথে সেয়কমানের যতটা মিলে যাচ্ছে তার চেয়েও বেশি মিলে যাচ্ছে তার ওয়ার্কশপের মালিক বিয়ং চেওলের সাথে। সে রিপোর্টটা আদালতে পেশও করে। সিয়ং এবার মনে মনে খুব ক্ষেপে যায়, কারণ কাং তার সাথে প্রতারণা করেছে। কাংয়ের খুনির ডিটেলসটা সিয়ংকে দেবার কথা ছিল, তা না করে সে জিয়নকে দিয়ে কোর্টে পেশ করিয়েছে। তো এই রিপোর্টের ওপরে ভিত্তি করে ডিফেন্স প্রমাণের চেষ্টা করে। এই টেস্টে ভুল বোঝাবুঝি হয়েছে, তাই শিওরভাবে বলার সুযোগ নেই যে সেয়কমানই আসল খুনি, এই জন্য তাকে ছেড়ে দেওয়া উচিত। তবে সিয়ং পাল্টা লজিক দেয়, সেয়কমানকে শুধু এই টেস্টের ওপরে নির্ভর করে না, বরং আরও অনেক এভিডেন্সের ওপরে নির্ভর করে গ্রেপ্তার করা হয়েছিল। কোর্টও সিয়ংয়ের ফেভারে ছিল। রেডিও আইসোটোপ টেস্টের রিপোর্টে গরমিল থাকলেও অন্যান্য এভিডেন্স যেমন ভিকটিমের খুনের সময়ে একই জায়গাতে সেয়কমানও ছিল। তাছাড়া সে স্টেটমেন্টেও খুনের কথা স্বীকার করেছে। তাই এসবের ওপরে ভিত্তি করে কোর্ট তাকে মৃত্যুদণ্ড থেকে রেহাই দিলেও যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয়। তার এই রায়ে কোর্টে বেশ শোরগোল শুরু হয়ে যায়। সবাই বুঝতে পারে সেয়কমানের সাথে ইনজাস্টিস হয়েছে। সেয়কমানকে নিয়ে যাবার সময়ে বাইরে তার বোন অপরাধবোধ নিয়ে দাঁড়িয়েছিল। তাকে দেখে সেয়কমান ঘৃণার থুতু ছিটিয়ে দেয়, কারণ তার বিপদের সময়ে স্বার্থপর বোনকে পাশে পায়নি। যাই হোক, এদিকে কাংকে হেজিনের লাশে ট্রেস দেবার কথা বলে সাংবেয়ম তাকে পাহাড়ের ওপরে নিয়ে যায়। ততক্ষণে রাত হয়ে গিয়েছিল। কথার ছলে সাংবেয়মের এক লোক কাংয়ের মাথার পেছনে আঘাত করে। এরপরে তারা কাংকে মারধর করে। মারের চোটে সে সেন্সলেস হয়ে যায়। সেন্স ফিরে সে দেখে সিয়ং দাঁড়িয়ে আছে। সিয়ং সবার সামনে হিরো হতে চেয়েছিল, কিন্তু কাং তাকে জোকার বানিয়ে দিয়েছে।
তবুও তাদের মনে হচ্ছিল কাং কিছু লুকাচ্ছে, তাই তারা কাংয়ের কাছে আসল খুনির নাম জানতে চায়। তবে কাংয়ের সেই একই জেদ, আগে হেজিনের লাশ বের করে দিতে হবে। সিয়ং আবারও নাটক শুরু করে, সে হেজিনের লাশের ব্যাপারে জানে না। কাং রিকোয়েস্ট করে বলে, তুই ওর লাশটা নিয়ে কি করবি? ওর লাশ নিয়ে কি তুই কবরে যাবি? সিয়ং এবারও কোনো রেসপন্স না করলে কাং থ্রেট দেয় সে তাদের অপরাধের কথা ফাঁস করে দেবে। কাংয়ের জেদ দেখে এবার আর ওরা কোনো দয়া দেখায় না। ওরা কাংয়ের জন্য একটা কবর খুঁড়ে রেখেছিল। কাংকে ওরা কবরের ভেতরে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে দেয়। তবে কবরের মাটিটা বেশ আলগা ছিল, তাই বেশ কিছুক্ষণ পরে কাং মাটির লেয়ার ভেদ করে বেরিয়ে আসে। যদিও সেখানে সাংবেয়ম তার লোকেদের নিয়ে বসেই ছিল। সাংবেয়ম কাংকে সতর্ক করে দিয়ে বলে, সিয়ং যা বলে সে যেন সব শুনে চলে, না হলে পরের বার তাকে সত্যি জীবন্ত কবর দিয়ে দেবে। যাই হোক, এদিকে মুজিন সুনিয়ংকে অফিসিয়ালি নিজের মেয়ে বলে কনফারেন্সে জানিয়ে দেয়। এরপরে সুনিয়ংকে তার 2 বায়োলজিক্যাল ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। জুনিয়ংকে নিয়ে তার সমস্যা ছিল না, তবে সিয়ং তার ভাই জানা মাত্রই সুনিয়ং ক্ষেপে যায়। সে স্পষ্ট করে বলে যে আমার সন্তানের বাবাকে খুন করে জন্মের আগেই বাচ্চাটাকে এতিম করে দিয়েছে। তার সাথে একই বাড়িতে থেকে আমি কিছুতেই আমার সন্তানকে মানুষ করব না। এই বলে সুনিয়ং বেরিয়ে চলে যায়। সে রাস্তা দিয়ে যাবার সময় অন্যমনস্ক হয়ে যাওয়ায় একটা গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। খবর পেয়ে কাং হাসপাতালে ছুটে গিয়ে দেখে সুনিয়ংয়ের অবস্থা ক্রিটিক্যাল। তার বাচ্চারও ডেলিভারি করিয়ে ইনকিউবেটরে রাখা হয়েছে। সেখানে মুজিন, জুনিয়ং, সিয়ং সবাই উপস্থিত ছিল। কাং এসবের জন্য মুজিনকে দায়ী করে তার সাথে দুর্ব্যবহার করে তাড়িয়ে দেয়। এর একটু পরেই সুনিয়ংয়ের অবস্থা আরও খারাপ হয়ে যায়। ডাক্তার জানায় সুনিয়ংয়ের দ্রুত অপারেশন করা লাগবে। তবে এরকম অপারেশনের মতো ডাক্তার এখানে নেই, আবার অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার মতো সময়ও নেই। তবে ডাক্তার বলে মুজিন একজন বিশেষজ্ঞ সার্জনকে ডেকে এনেছে, সে চাইলে তবেই অপারেশনটা করা যাবে। তো আর উপায় না থাকায় কাং মুজিনের কাছে গিয়ে ক্ষমা চেয়ে বলে, দয়া করে সুনিয়ংকে বাঁচান, বিনিময়ে আপনি যা বলবেন আমি তাই করব। সুযোগটা কাজে লাগাতে মুজিন দ্বিতীয়বার ভাবে না। সে কাংকে সতর্ক করে দেয় তাকে এই শহর এবং সুনিয়ংয়ের জীবন থেকে দূরে চলে যেতে হবে। নিরুপায় কাং তার শর্ত মেনে নেয়। কাং শহর থেকে চলে যাবে শুনে জিয়ন খুবই রেগে যায়। তাদের একসাথে আসল সিরিয়াল কিলারকে খুঁজে বের করার কথা ছিল, অথচ কাং মাঝপথে পালিয়ে যাচ্ছে দেখে জিয়ন এটা মানতে পারছিল না। আবার কাং ও জিয়নকে তার চলে যাবার আসল কারণটা বলতে পারছিল না। তাই দুজনের মাঝে এক ধরনের মান অভিমানের পালা শুরু হয়ে যায়। আর এই জন্যই শহর থেকে চলে যাবার পর গত 30 বছরে দুজনের মাঝে একবারও যোগাযোগ হয়নি। কাং শহর ছেড়ে আসার পরে আর কারো সাথেই যোগাযোগ হয়নি। সিরিয়াল কিলিংয়ের কেসটা আবারও নতুন করে সামনে চলে আসায় তার আবারও পুরনোদের সাথে দেখা সাক্ষাৎ হতে শুরু হয়েছে। যাই হোক, কাং কিহানের ধাঁধাতে দেখেছিল 12+2 মানে তার 14টা খুনের ভেতরে 2টো খুন স্পেশাল ছিল। এর ভেতরে একটা হলো হেজিনের খুনটা, কারণ সে এত অল্প বয়সী আর কাউকে খুন করেনি। কাং অন্য খুনটার ব্যাপারে জিজ্ঞেস করলে কিহন সেয়কমানের কথা জানায়। সেয়কমানকে মেনলি 7 নম্বর ভিকটিম মানে জহির খুনের জন্যই অভিযুক্ত করা হয়েছিল, আর ওই খুনটাও কিহানই করেছিল। কাং এতদিন ধারণা করে আসছিল সেয়কমানই জহির খুন করেছিল। তবে কিহনের কাছে সত্যিটা শুনে তার ভীষণ অপরাধবোধ হচ্ছিল, কারণ কাং রেডিও আইসোটোপ অ্যানালাইসিস টেস্টের রিপোর্টের ভিত্তিতেই সেয়কমানকে গ্রেপ্তার করেছিল। যদিও সেয়কমান এখন প্যারোলে মুক্তি পেয়েছে, তবে সামাজিক হেনস্থাতে তার জীবন দুর্বিষহ। তার পোলিও আক্রান্ত পা দিয়ে কাজকর্ম করা তো সমস্যা আছেই, তার উপরে সবাই তাকে খুনি বলেই ট্রিট করে, কেউ তার সাথে মেশে না পর্যন্ত। একটা ভাড়ায় বাড়িতে সে একাই থাকে। একদিন ক্ষমা চাইতে কাং তার কাছে গেলে সে কাংকে দেখে ভয়ে বাড়ির ভেতরে দৌড় দিয়ে দরজা আটকে দেয়। সে চিৎকার করে বলে, আবার আমাকে কোন মিথ্যা মামলায় ফাঁসাতে এসেছেন? আমার জীবন এমনি নরকের মতো হয়ে গেছে, আপনি আর আমার জীবনটাকে কঠিন করে তুলবেন না। কাং প্রথমে হাঁটু গেড়ে বসে ক্ষমা চায় এবং বলে আসল সিরিয়াল কিলার ধরা পড়েছে, আর সে জহির খুনের কথাও স্বীকার করেছে। সেয়কমান কাঁদতে কাঁদতে বলে, এখন আর ধরা পড়ে কি হবে? এই মিথ্যা মামলার জন্য সে বন্ধু, পরিবার, যৌবন সব হারিয়েছে। তার আর নতুন করে কিছু পাওয়ারও নেই, কিছু হারাবারও নেই। সেয়কমান অনেকক্ষণ কান্নাকাটির পরে শান্ত হলে বাইরে আসে এবং কাংয়ের মুখোমুখি হয়। সেয়কমান আসল খুনিকে জানতে চাইলে কাং কিহানের নামটা বলে। নাম শুনেই সেয়কমান চমকে যায়। সে দ্বিতীয়বার শিওর হয়ে নেয় এটা কি কিবেয়মের ভাই কিহান কিনা। সে সময় এই কেসের মিথ্যা আসামি হিসেবে কিবেয়মকেও গ্রেপ্তার করা হয়েছিল।
বলা চলে ভুল বোঝাবুঝির কারণে কিবেয়মকে মরতেও হয়েছে। কিবেয়ম তার ভাইকে অনেক ভালোবাসত, অথচ তার ভাই নিজে অপরাধী হয়েও কিবেয়মকে গ্রেপ্তার হতে দেখেও চুপ থেকেছে। তো সেওকমানের সাথে যা হবার হয়েছে। কাং জানায় তারা আবারও আপিল করবে, যাতে সেওকমানের কেসটা পুরোপুরি ডিসমিস করে দেওয়া যায়। তারা লয়ারের কাছে ফাইলপত্র নিয়ে দেখা করলে লয়ার জানায় সে সময় পুলিশ টর্চার করে বয়ান নিয়েছে, যেটা একটা অন্যায়। এছাড়া যে মানুষটা লেখাপড়া জানে না তার কাছ থেকে লিখিত স্টেটমেন্ট নেওয়ার ব্যাপারটাও অযৌক্তিক। তাছাড়া খুনি যেহেতু সেই কেসটার কথা স্বীকার করে নিয়েছে, তাই সবকিছু মিলিয়ে কেসটা এবার সেওকমানের ফেভারই থাকবে। এদিকে নতুন করে সিরিয়াল কিলিংয়ের কেসটা আলোচনায় চলে আসায় টিভি চ্যানেলগুলো কেস নিয়ে স্টাডি শুরু করে। জিয়ন এখন নিজেই একটা চ্যানেলের বস। সে জুনিয়রদের সাথে কেসের ডিটেলসগুলো নিয়ে আলোচনা করছিল। ইন্টারেস্টিং ব্যাপার হলো সুনিয়ংয়ের ছেলে ইয়ংবেয়মও এখন জিয়নের মিডিয়াতে কাজ করে। ইয়ংবেয়মের স্বপ্নই ছিল সে রিপোর্টার হবে। অন্যদিকে কাং পুরনো কেসের সাথে জড়িতদের ব্যাপারে খোঁজ খবর নেয়। এদের ভেতরে হিয়ংগু এবং মিয়ংদো এখনও সার্ভিসে আছে। দেহ প্রমোশন পেতে পেতে কমিশনার হয়ে গেছে, আর প্রসিকিউটর সিয়ং এখন সংসদ সদস্য হয়ে গেছে। কাং সবার আগে সিয়ংয়ের সাথে দেখা করতে যায়। এত বছর পরে দেখা হওয়ায় সিয়ং বেশ অবাক হয়। যদিও কাং একটা টিভি প্রোগ্রামের হোস্ট হওয়ায় সিয়ং তাকে প্রায়ই টিভিতে দেখত। কাং বলে আসল সিরিয়াল কিলার ধরা পড়েছে, আর সে হেজিনের খুনের কথাও স্বীকার করেছে। কাং মনে করিয়ে দেয় হেজিনকে সিয়ং মাটিচাপা দিয়েছিল, তাই কাং এবার সত্যকে সামনে আনতে বলে। তবে বড় বড় মতো সিয়ং এবারও সত্যটাকে চেপে রাখতে চায়। এ সময় সেখানে ইয়ংবেয়ম চলে আসে এবং সিয়ংকে মামা বলে ডাক দেয়। তাকে দেখি কাং বুঝে যায় সে সুনিয়ংয়ের ছেলে। কাং যথাসম্ভব নিজের ইমোশন কন্ট্রোল করে নেয়। ইয়ংবেয়ম কাংকে দেখে বলে আপনি প্রফেসর কাং তেজো না? আমি আপনার প্রোগ্রামের ফ্যান। এই বলে সে কাংকে নিজের একটা ভিজিটিং কার্ড দেয়, যাতে সে কাংয়ের সাক্ষাৎকার নিতে পারে। কাং চলে যাওয়ার পরে ইয়ংবেয়ম সিয়ংকে জিজ্ঞেস করে কাং তেজোকে সে কিভাবে চেনে। সিয়ং জানায় তারা পরিচিত ছিল। 30 বছর পরে এই প্রথমবার তাদের দেখা হলো। তারা আপাতত বিস্তারিত কথা বলার সময় পায় না। আজকে সুনিয়ংয়ের জন্মদিন ছিল, তাই রাতে সিয়ং, তার স্ত্রী হিজিন, সুনিয়ং এবং ইয়ংবেয়ম ডিনার করতে যায়। সুনিয়ং আর আগের মতো নেই। সে একদম কাঠখোট্টা টাইপের হয়ে গেছে। হাসি খুশি মেয়েটার মুখে আর হাসি দেখা যায় না। সেও এখন পারিবারিক বিজনেসের হাল ধরেছে। তো খাবার সময় ইয়ংবেয়ম জানায় সে একটা মিডিয়ায় কাজ করছে এবং রিসেন্টলি 30 বছর আগের কাংসেং মার্ডার কেস নিয়ে স্টাডি করছে। হিজিনের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাই সে দ্রুত খেয়ে উঠে গেলে ইয়ংবেয়ম তাকে এগিয়ে দিতে যায়। তখন সিয়ং সুনিয়ংকে পরামর্শ দেয় ইয়ংবেয়মকে যেন এই কেসটা থেকে দূরে রাখা হয়। সুনিয়ং খোঁচা মেরে বলে দূরে থাকবে কেন? ও যদি জেনে যায় ওর বাবার মৃত্যুর জন্য তুমি দায়ী, তখন তোমার মুখোশ ফাঁস হয়ে যাবে এই ভয়ে। সিয়ং জানায় ইয়ংবেয়ম খুব শীঘ্রই কাংয়ের সাথে দেখা করবে। এটা শুনে সুনিয়ংও বেশ চমকে যায়। এদিকে খুনির নাম এতদিন সবাই জানতো ইয়ংও, যেহেতু কিহওয়ান পরে নিজের নাম চেঞ্জ করেছিল। তো জিওনের কাছে কেসের ফাইল আসলে সে ইয়ংওর নামের সাথে কিহওয়ানের ফটো দেখে খুবই হকচকিয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না একসময় কিহওয়ানই তার ওপরে অ্যাটাক করেছিল। যাই হোক, কাং এবার হেজিনের বাবা মায়ের কাছে যায়। হেজিনের মা ততদিনে মারা গিয়েছিল। মৃত্যুর আগের দিন পর্যন্ত সে মেয়েকে খুঁজে বেরিয়েছে। যদিও কাং 30 বছর আগে ওদেরকে বলেছিল ওরা যাতে হেজিনের ফিরে আসার আশা ছেড়ে দেয়। তবে মেয়ের লাশ পাওয়া না যাওয়ায় ওরা এতদিনও বিশ্বাস করত মেয়ে একদিন ঠিক ফিরে আসবে। মেয়ের কনফার্ম মৃত্যুর কথা শুনে হেজিনের বাবা কান্নায় ভেঙে পড়ে। কাং হেজিনের বাবা এবং ভাইকে কিহওয়ানের সাথে দেখা করাতে নিয়ে যায়। তবে হেজিনের বাবা শয়তানটার মুখোমুখি হবার সাহস পাচ্ছিল না। বদমাসটা হেজিনকে কতটা নৃশংসভাবে হত্যা করেছে সেটা ভেবেই তার মনটা ভেঙে চুরে যাচ্ছিল। তাই হেজিনের ভাই কিহওয়ানের সাথে দেখা করতে যায় এবং বলে হেজিন নিখোঁজ হবার সময়ে ছেলেটার বয়স মাত্র 6 বছর ছিল। তবুও তার মনে আছে একসময় তাদের বাড়ি হাসি আনন্দে মুখরিত হয়ে থাকত। হেজিনের নিখোঁজের পরে তাদের বাড়ির সব আনন্দ শেষ হয়ে যায়। ছেলেটা জানতে চায় দুনিয়ায় এত মানুষ থাকতে কিহওয়ান হেজিনকেই কেন টার্গেট করলো। কিহওয়ান অকপটে জানায় ওই দিন সে যেই পথ দিয়ে যাচ্ছিল একই পথ দিয়ে দুর্ভাগ্যবশত হেজিনও যাচ্ছিল। এটাই তাকে টার্গেট করার কারণ। কথাটা বলার সময়ে কিহওয়ানের ভেতরে একটুও অপরাধবোধ দেখা যায় না। এদিকে কাংয়ের সাথে হঠাৎ ইয়ংবেয়ম সাক্ষাৎ করতে চলে আসে। কাং আজও তাকে বলে না আমি তোমার মামা। সে নিতান্তই দূরের মানুষের মতোই আচরণ করে। ইয়ংবেয়ম বলে সে কেসের ব্যাপারে কিছু ডিটেলস জানতে এসেছে। 30 বছর আগে এই কেসের জন্য কাং
রেডিও আইসোটোপ অ্যানালাইসিস টেস্ট ইউজ করেছিল। সেটার ব্যাপারে ইয়ংবেয়ম জানতে চায়। কাং অকপটে স্বীকার করে সে নতুন প্রযুক্তি হিসেবে এই টেস্টের ওপরে ভরসা করেছিল, কিন্তু এর কারণে নির্দোষ লোকও ফেঁসে যায়। এরকম কঠিন সত্যি সবাই স্বীকার করতে পারে না। তাই কাংয়ের স্পষ্টবাদিতা দেখে ইয়ংবেয়ম বেশ মুগ্ধ হয়। ইয়ংবেয়ম চলে যাবার আগে কাং জানতে চায় সে খেয়েছে কিনা। কাং তাকে ঠিকমতো খাওয়া দাওয়ার পরামর্শ দেয়। ইয়ংবেয়ম খুশি হয়ে বলে কাং একদম তার মামার মতো কথা বলছে। কাং শুধু মুচকি হাসে, কিন্তু কিছুই বলে না। তো এরপরে কাং চলে যায় কমিশনার দেহর কাছে। তবে তার আগেই দেহর কাছে সিয়ং চলে আসে এবং তাকে সতর্ক করে দেয় সে যাতে কাংয়ের কথা না শোনে। কাং দেহর সাথে দেখা করে বুঝতে পারে সাধারণ জুনিয়র সার্জেন্ট থেকে আজ কমিশনার হওয়ায় দেহর আচরণ চেঞ্জ হয়ে গেছে। যদিও দেহরও কাংয়ের মুখোমুখি হতে একটু অস্বস্তি হচ্ছিল, কারণ 30 বছর আগে দেহ কাংকে হেজিনের লাশ গুমের কথাটা জানিয়ে দিয়েছিল। তাই সিয়ং দেহকে অনেক হুমকি ধামকি দিয়েছিল। এই জন্য নিজেকে এবং ফ্যামিলিকে বাঁচাতে দেহ পরে কাংয়ের সাথে পল্টি নেয়। সে সরাসরি লাশ গুমের ব্যাপারটা পরে অস্বীকার করে। সেই ঘটনার পরে এই প্রথম দুজনের আবারও দেখা হলো। তো যাই হোক, কাং দেহকে বলে সে রিসেন্টলি হেজিনের বাবার সাথে দেখা করেছে। ওরা লাস্ট উইশ হিসেবে মেয়ের দেহাবশেষটা চেয়েছে। তাই সে দেহকে রিকোয়েস্ট করে যাতে হেজিনের পরিবারের কাছে সব স্বীকার করে নেয়। এতে অন্তত তাদের মনটা শান্ত হবে। তাছাড়া দেহ তো এখন আর সাধারণ সার্জেন্ট না, তাই তার ভয়েরও কিছুই নেই। সে যা খুশি করতে পারবে, কেউ তাকে কন্ট্রোল করতে পারবে না। কিন্তু দেহ তো আজও সিয়ংয়ের কন্ট্রোলেই আছে। তাই সে হাবভাবে বুঝিয়ে দেয় সে কাংকে হেল্প করতে পারবে না। কাংও বুঝে যায় দেহর মাঝে আর নীতিনৈতিকতা অবশিষ্ট নেই। তাই সে নীরবে উঠে চলে যায়। কাং পরের দিন কিহনের সাথে দেখা করে জানায় কেউই তাকে হেল্প করতে চাইছে না। কিহন অবাক হয়ে বলে আমি খুনি হয়ে সব স্বীকার করছি, অথচ পুলিশ সব গোপনের চেষ্টা করছে। তাহলে আসল ক্রিমিনালটা কে? কাং কিহনকে সেয়কমানের পক্ষে সাক্ষী দেবার রিকোয়েস্ট করে। এতে কোর্টে প্রমাণ করা যাবে সেয়কমান নির্দোষ। তবে কিহন বলে সেয়কমান কিভাবে নির্দোষ প্রমাণিত হবে এটা কাংয়ের ব্যাপার। এই ব্যাপারে সে মাথা ঘামাবে না। কাং ব্যাপারটা লয়ারের সাথে শেয়ার করলে সে জানায় কিহন সাক্ষী না দিলে সেয়কমানের জন্য মুশকিল হয়ে যাবে। তখন কেসটা প্রসিকিউশনের ফেভারে চলে যাবে। তাছাড়া সিয়ং, হিয়ঙ্গো, মিয়ংদো এবং দেহ এক জায়গায় হয়ে প্ল্যান বানিয়েছে। তারা প্রসিকিউশনকে দিয়ে কোর্টে প্রমাণ করবে এই কেসটাকে হাইপে তোলার জন্য খুনি মিথ্যা বলছে। তাছাড়া কোর্ট খুনিকে জিজ্ঞেস করবে সে কিভাবে জহিকে হত্যা করেছিল। তাছাড়া মার্ডার স্পটে কোথায় কি ছিল সেগুলো জিজ্ঞেস করবে। কিহন এত বছরে হয়তো সেসব ডিটেলসগুলো ভুলে যাবে। আর এই সুযোগটা কাজে লাগিয়েই তারা কিহনকে মিথ্যা প্রমাণিত করবে আর সেয়কমানকে এই কেসে অভিযুক্ত হিসেবে টিকিয়ে রাখবে। তো পরের দিন কিহনের প্রসিকিউশনের সাথে সাক্ষাৎকার ছিল। কাং প্রসিকিউটরকে মোজা পরে যেতে বলে, কারণ কিহনের মোজার প্রতি অবসেশন ছিল। কারণ সবগুলো খুনেই সে ভিকটিমকে গলায় মোজা পেঁচিয়ে খুন করেছিল। এই জন্য মোজা পরা দেখলে তার অতীতের অনেক স্মৃতি মনে পড়ে যাবে। পাশাপাশি তার কনফিডেন্সও লো হয়ে যাবে। তার সামনে মোজা পরে আসা মানে তাকে এক প্রকার তাচ্ছিল্য করা। তো কিহন প্রসিকিউটরকে মোজা পরা অবস্থায় দেখেই তার আবারও পুরনো নেশা জেগে ওঠে। তার চোখ বারবার পায়ের দিকেই আটকে যাচ্ছিল। শুধু সে পুলিশের হেফাজতে আছে তাই, না হলে মহিলাকে সে এখানেই খুন করে ফেলত। যাই হোক, এদিকে ইয়ংবেয়ম সেয়কমানের সাথে দেখা করতে গিয়েছিল। সে প্রায় দিনই এসে সেয়কমানকে না পেয়ে ফিরে যায়। তাই আজ সে ভোরে এসেছে বলে সেয়কমানকে পেয়ে যায়। সেয়কমান ইয়ংবেয়মের নাম দেখেই বুঝে ফেলে সে তার বন্ধু কিবেয়মের ছেলে। ইয়ংবেয়মও অবাক হয়ে জিজ্ঞেস করে আপনি আমার বাবাকে কিভাবে চেনেন? সেয়কমান তাকে পুরনো ফটো দেখায় যেখানে বন্ধুদের সাথে কিবেয়মও ছিল। বাবার পুরনো ফটো দেখে ইয়ংবেয়মের বেশ নস্টালজিক ফিল হচ্ছিল। কথায় কথায় সেয়কমান জানিয়ে দেয় কিবেয়মও তার মতো এই কেসে মিথ্যা অভিযুক্ত হয়ে ফেসে গিয়েছিল আর কিবেয়মকে পুলিশের নির্যাতনের শিকার হয়ে মারা যেতে হয়েছে। ইয়ংবেয়ম এই কঠিন সত্যটা জানতো না। তাকে বলা হয়েছিল তার বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে। ইয়ংবেয়ম খোঁজাখুঁজি করে তার বাবার মৃত্যুর নিউজের পেপার কাট কালেক্ট করে এবং জানতে পারে এই কেসটা সে সময়ে কাং তেজু আর তার মামা সিয়ং সামলাচ্ছিল। তাই সে সোজা সিয়ংয়ের কাছে চলে যায় এবং জানতে চায় তার বাবার মৃত্যুর জন্য কে দায়ী। যদিও সিয়ং নিজেই দায়ী ছিল, তবুও সে কাং তেজুর ওপরে দোষ চাপিয়ে বলে তার নির্যাতনের কারণেই কিবেয়ম মারা গেছে। ইয়ংবেয়ম প্রচণ্ড আপসেট হয়ে বেরিয়ে গেলে সিয়ং সুনিয়ংকে ফোন করে জানিয়ে দেয় ইয়ংবেয়ম তার বাবার মৃত্যুর ব্যাপারে জেনে গেছে। ইয়ংবেয়ম কাংয়ের কাছে পৌঁছানোর আগেই সুনিয়ং কাংয়ের সাথে দেখা করে
একই মায়ের পেটের দুই ভাই বোনেরও ঠিক ৩০ বছর পর আবারও দেখা হচ্ছে। সুনিয়ং এখানে এসেছিল নিজের স্বার্থে। সুনিয়ং কাংকে বলে, অ্যাক্সিডেন্টের পরে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থাকার পরে সুস্থ হয়ে সে ৬ মাস পরে বাড়ি ফেরে। ইয়ংবেয়ম তখন হাঁটতে শিখে গেছে। এতদিন ধরে সিয়ংই তাকে সামলাতো। হাসপাতাল থেকে ফিরে সুনিয়ং ছেলেকে কোলে নিতে চাইলে ইয়ংবেয়ম তাকে চিনতে না পেরে কাঁদতে শুরু করে এবং সিয়ংকে জড়িয়ে ধরে তার কোলে লুকিয়ে পড়ে। নিজের সন্তানই চিনতে পারছে না দেখে সেদিন তার খুবই খারাপ লেগেছিল। ইয়ংবেয়ম সিয়ংকে নিজের বাবার মতোই মান্য করে, এমনকি সুনিয়ংয়ের চেয়ে সিয়ংয়ের কথাই বেশি শোনে। তাই সিয়ং তার বাবার মৃত্যুর জন্য দায়ী এই সত্যটা সে মানতে পারবে না। এই জন্য সুনিয়ং কাংকে অনুরোধ করে ইয়ংবেয়ম যেন সিয়ংয়ের বদলে কাংকে তার বাবার খুনের জন্য দায়ী ভাবে, কারণ ইয়ংবেয়ম জানে না কাংও তার আরেকটা মামা। তাই কাং অপরাধী জানলে ইয়ংবেয়মের বেশি কষ্ট হবে না। যদিও এটা অন্যায় আবদার, তবুও কাং বোনের কথা মেনে নেয়। সুনিয়ং চলে যাবার বেশ কিছুক্ষণ পরে ইয়ংবেয়ম আসে আর কাংকে জিজ্ঞেস করে, আপনি কি আমার বাবাকে টর্চার করে মেরে ফেলেছেন? কাং শক্ত মুখে বলে সেই ইয়ংবেয়মের বাবার মৃত্যুর জন্য দায়ী। ইয়ংবেয়ম কাংকে অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলে আর প্রতিশোধ নেবার হুমকি দিয়ে চলে যায়। এদিকে কিহওয়ান প্রসিকিউটরকে নিয়ে খুবই অস্থিরতা বোধ করছিল। তার হাতের মধ্যে এখনও নিষ্পিস করছিল, মানে কাংয়ের যে উদ্দেশ্য ছিল সেটা সফল হয়েছে। কাং সাক্ষাৎকারে এসে কিহওয়ানের ভেতরে বেশ অস্থিরতা খেয়াল করে। কিহওয়ান চেয়েছিল প্রসিকিউটর তাকে দেখে ভয়ে ঘাবড়ে যাবে, অথচ প্রসিকিউটর তাকে একটুও ভয় পায়নি। তার সাথে জোর গলায় কথাবার্তা বলেছে, তাকে তাচ্ছিল্য করে মজা পড়ে এসেছে। এমনকি কিহওয়ান জহিকে খুনের কথা স্বীকার করলেও প্রসিকিউটর সেটা বিশ্বাস করেনি। এই ব্যাপারগুলো নিয়ে কিহওয়ান ফ্রাস্ট্রেটেড ছিল। তাই সে এবার নিজে কাংকে বলে সে কোর্টে সেওকমানের পক্ষে সাক্ষী দেবে এবং সবার সামনে খুনের বর্ণনা দেবে। তবে সে একটা শর্তও দেয়, যেদিন সে কোর্টে উঠবে সেদিন সেখানে তার ভাইপো ইয়ংবেয়মকেও থাকা লাগবে। সে দেখতে চায় ইয়ংবেয়ম কেমন দেখতে হয়েছে। তো কোর্টে আপিলের হিয়ারিং শুরু হলে প্রথমে সেওকমান সাক্ষ্য দেয়। সে জানায় ৩০ বছর আগে তাকে পুলিশ অনেক টর্চার করেছে। তাকে টানা কয়েকদিন ঘুমাতে দেয়নি। তার পায়ে সমস্যা, তবুও তাকে লাফাতে বাধ্য করেছে। এইসব টর্চারের কারণেই সে বাধ্য হয়ে অপরাধ না করেও অপরাধ স্বীকার করেছিল। সেওকমানের পরে সেই কেসের তদন্তে থাকা সবার একে একে সাক্ষ্য নেওয়া হয়। সবাই প্রমাণের চেষ্টা করে কেউ সেওকমানকে টর্চার করেনি। দেহ সাক্ষী দিতে এসে বলে সেওকমানকে রেডিও আইসোটোপ অ্যানালাইসিসের রিপোর্টের ওপরে ভিত্তি করে গ্রেপ্তার করা হয়েছিল। রেডিও আইসোটোপ অ্যানালাইসিসের রিপোর্ট এনেছিল কাং তেজু, তাই তাকেও সাক্ষ্য দিতে ডাকা হয়। কাং অকপটে স্বীকার করে সে টেস্টের ওপরে ভরসা করেছিল, তবে সে টেস্টের রিপোর্ট যথাযথ ছিল না। এ কারণে কাং আদালতে সবার সামনে ক্ষমাও চায়। এছাড়া পুলিশ সেয়ংজিন নামের আরেকজনকেও সর্বপ্রথম এই কেসের সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছিল। তাকেও পুলিশ অনেক টর্চার করে। সেয়ংজিনকেও সাক্ষ্য দিতে ডাকা হলে সে জানিয়ে দেয় কিভাবে পুলিশ তাকে টর্চার করেছিল। এমনকি সে হিয়ংগু আর মিয়ংদোকে দেখিয়ে দিয়ে বলে ওরাই তাকে টর্চার করেছিল। হিয়ারিং শেষে সবাই বেরিয়ে যাচ্ছিল, তখন ইয়ংবেয়ম সেয়ংজিনকে ডেকে জানতে চায় তাকে কি শুধু হিয়ংগু আর মিয়ংদোই টর্চার করেছে নাকি কাং তেজুও টর্চার করেছিল। সেয়ংজিন জানায় কাং তাকে ওদের টর্চারের হাত থেকে বাঁচিয়েছিল। কাংয়ের জন্যই সে মুক্ত হয়েছে, না হলে ওদের টর্চার আর প্রসিকিউশনের চাপে সেও সেওকমানের মতো অপরাধ স্বীকার করে নিত। ইয়ংবেয়ম সেই প্রসিকিউটরের নাম জানতে চাইলে সেয়ংজিন সিয়ংয়ের নামটা জানিয়ে দেয়। নিজের মামার নাম শুনে ইয়ংবেয়ম বিশ্বাসই করতে পারছিল না। কথার সত্যতা যাচাইয়ের জন্য সে ঘাটাঘাটি শুরু করে। পুরনো পত্রিকা ঘেঁটে সে জানতে পারে শুধু তার ছোট মামা সিয়ংই না, বরং তার বড় মামা জুনিয়ংও এই কেসে জড়িত ছিল। এদিকে প্রায় ৩০ থেকে ৩১ বছর পরে কাং কাকতারুয়া লিখে জিয়নকে একটা মেসেজ পাঠায়। সেটা দেখার পরে জিয়ন ইমোশনাল হয়ে যায় এবং কাংয়ের সাথে দেখা করে। দুজনে মান অভিমানের পালা শেষ করে বেশ জমিয়ে গল্প করে। জিয়ন অফিসে ফিরে এসে স্টাফদের সাথে হেজিনের কেসের ব্যাপারে আলোচনা করছিল। যেহেতু একমাত্র তার ডেড বডিটাও পাওয়া যায়নি, তাই ওটা আসলেই সিরিয়াল কিলারের খুন নাকি অন্য কোনো রহস্য আছে তাই নিয়ে আলোচনা চলছিল। তখন ইয়ংবেয়ম এসে জোর গলায় বলে হেজিনের মিসিংয়ের পেছনে জুনিয়ং, সিয়ং, হিয়ংগু, মিয়ংদো আর দেহ জড়িত। জিয়ন কাংয়ের সাথে একটা প্ল্যান বানায়। প্ল্যানটা হলো কিহওয়ানকে কোর্টে তোলার আগে তারা কিহওয়ানের একটা সাক্ষাৎকার পাবলিশ করে দেবে। এরই প্রেক্ষিতে কাং কিহওয়ানের কাছে গিয়ে কথাটা জানায়। এটা পাবলিশ হলে সবাই কিহওয়ানকে নিয়ে আলোচনা করবে, এতে কিহওয়ানের ভালো লাগবে।
আবার প্রশাসনের যারা হেজিনের লাশ গুম করেছিল তাদের পর্দাও ফাঁস হয়ে যাবে। মানে এবার পুলিশ আর ক্রিমিনাল মিলে যুগলবন্দি হবে আর কি। তো যাই হোক, জিওন কিওহানের সাথে সাক্ষাৎ করতে যায়। জিওনের সাথে সিক্রেট ক্যামেরা ছিল। সে খুনের ব্যাপারে, অপরাধের ব্যাপারে কিওহানকে বিস্তারিতভাবে জিজ্ঞেস করে। কিওহানও স্বীকার করে সে পাহাড়ের ওপরে 8 বছর বয়সী একটা বাচ্চা মেয়েকে খুন করেছিল আর তার সিগনেচার স্টাইলেই মেয়েটাকে ফেলে রেখেছিল। তবে রাতে সে আরেকটা ভিকটিমকে খুনের সময়ে কাউকে মেয়েটাকে তুলে নিয়ে যেতে দেখতে পায়। কিছু দূর আগানোর পরে সে আরও দুজনকে দেখতে পায়, যদিও সে ওদেরকে পার্সোনালি চেনে না, তবে দেখলে হয়তো চিনতে পারবে। জিওন সেই সাক্ষাৎকারী নিউজ অনলাইনে পাবলিশ করে দেয়, যাতে প্রশাসন চাপে ফেলে নিউজটা বন্ধ করতে না পারে। নিউজ দেখে অপরাধীদের জ্বালা শুরু হয়ে যায়। এমনকি জুনিয়ং নিউজ দেখে আতঙ্কে হার্ট অ্যাটাকও করে ফেলে। কিওহানের সাক্ষাৎকার পাবলিশের পরে জিওন এবার কাংয়ের সাক্ষাৎকার লাইভ টেলিকাস্ট করে। কাং সাক্ষাৎকার শেষে একটা আত্মঘাতী কথা বলে ফেলে, যেটা স্ক্রিপ্টে ছিল না। সে হেজিনের লাশ গুম করা সবার নাম লাইভে বলে দেয়। জিওন দ্রুত লাইভ বন্ধ করতে বলে, তবে লাইভ বন্ধ করার আগেই তার নামগুলো বলা হয়ে যায়। জিওন কাংকে সাইডে এনে বলে 30 বছর আগে এই লোকগুলো কাংকে প্রায় মেরেই ফেলেছিল। এরা এখন আরও বেশি পাওয়ারফুল। নাম পাবলিশের পরে ওরা মানহানি মামলা করে কাংয়ের লাইফ বরবাদ করে দেবে। তবে কাং জানায় সে নিজের জীবনের পরোয়া করে না। সে যেভাবেই হোক সত্যটা সামনে আনবেই। হেজিন এবং তার পরিবারের সত্যটা জানার অধিকার আছে। এদিকে সিয়ং নিউজ দেখে রাগে গজমজ করছিল। এই সময় সুনিয়ং সেখানে আসে আর সিয়ংকে জিজ্ঞেস করে সে হেজিনের লাশ গুমের সাথেও জড়িত কিনা। যদিও সিয়ং অস্বীকার করে, তবে সুনিয়ং বলে সে তার ভাই কাং তেজুকে চেনে। ও যখন মাঠে নেমেছে তার মানে জীবন বাজি রেখেই নেমেছে। আর এত বড় অভিযোগ যেহেতু সে এনেছে, তার মানে সে সত্যিই বলছে। কাংকে বারবার ভাই বলে ডাকতে দেখে সিয়ং একটু ঈর্ষাবোধ করে বলে, কই, আমাকে তো কখনো এভাবে ভাই বলে ডাকিস না। সুনিয়ং এটা শুনে সিয়ংয়ের কলার চেপে ধরে তাকে স্বামীর খুনি হিসেবে ট্রিট করে। এ সময় সেখানে ইয়ংবেয়ম চলে আসে এবং মামার সাথে কোনো কথাবার্তা না বলে মাকে নিয়ে বেরিয়ে যায়। যদিও সিয়ং পেছন থেকে তাকে ডাক দিলেও সে কোনো উত্তর দেয় না। যাবার পথে ইয়ংবেয়ম তার বাবার মেমোরিয়ালে যেতে চাইলে সুনিয়ং তাকে নিয়ে যায়। সেখানে কিবেয়মের মেমোরিয়ালের সামনে দাঁড়িয়ে সুনিয়ংও ছেলেকে সত্যটা বলে দেয়। সিয়ং কিবেয়মকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে টর্চার করিয়েছিল। এ কারণে কিবেয়ম মারা যায়। ইয়ংবেয়ম বুঝতে পারছিল না বোনের স্বামী জানার পরেও সিয়ং এই কাজটা কিভাবে করলো। সুনিয়ং জানায় ওই সময় তাদের ভেতরে কোনো পরিচয় ছিল না। কিবেয়ম মারা যাবার পরে সে একদিন জানতে পারে সে সিয়ংয়ের বাবার অবৈধ সন্তান। পরে তাদের বাবা মুজিন অফিসিয়ালি স্বীকৃতি দিয়ে সুনিয়ংকে গ্রহণ করে। পাশাপাশি সুনিয়ং এই সত্যিটাও বলে দেয় সিয়ংয়ের মতো কাংতেজিও ইয়ংবেয়মের আরেক মামা। সিয়ং ইয়ংবেয়মকে বারবার ফোন দিচ্ছিল, তবে সে রিসিভ না করে সোজা সিয়ংয়ের সামনে চলে যায়। সিয়ং বোঝানোর চেষ্টা করে মিডিয়াতে যা বলেছে সব মিথ্যা। ইয়ংবেয়ম যেন ওসব বিশ্বাস না করে। ইয়ংবেয়ম বলে, আপনি যে অপরাধী করেন না কেন, আমি আপনাকে ছেড়ে যাব না, কারণ আমি আপনাকে ভালোবাসি। আপনি আমাকে নিজ হাতে মানুষ করেছেন, যার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আপনি আমার বাবাকে হত্যা করেছেন, সেটাও আমি মেনে নিচ্ছি। আমার বাবাকে না হয় ভুল করে ভিকটিম বানিয়েছিলেন, কিন্তু সেটা তো দ্বিতীয়বার ঘটা উচিত ছিল না। আপনি সেয়কমানকেও ভিকটিম বানিয়েছেন। তাই আমার রিকোয়েস্ট, আপনি সেয়কমান এবং হেজিনের ফ্যামিলির কাছে ক্ষমা চাইবেন। ইয়ংবেয়ম মামার হাত ধরে রিকোয়েস্ট করে বলে সে সবসময় মামার পাশে থাকবে। প্রয়োজনে ক্ষমা চাওয়ার সময়ে সেও পাশে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইবে। পরের দিন সিয়ংয়ের কোর্টে সাক্ষ্য দেবার ডেট ছিল। সে কোর্টে আসতেই সাংবাদিকেরা ঘিরে ধরে, কারণ সে যেমন তেমন লোক না, সে একজন সংসদ সদস্য। যদিও আমাদের দেশের এমপিদের মতো ওরা অনেক চেলাপেলা সাথে নিয়ে চলাফেরা করে না। তো কোর্টরুমে ঢোকার আগে তার কাংয়ের সাথে দেখা হয়। সে কাংকে দেখে বলে তারা দুজনে সারা জীবন শুধু দুপথেই হেঁটে গেল, কেউ কারো বন্ধু হয়ে থাকতে পারল না। সিয়ং একবার বলেছিল ছোটবেলায় তাদের ভুল বোঝাবুঝি না হলে তারা দুজনে ভালো বন্ধু হয়ে কাটাতে পারত। সেই রেশ ধরে কাং বলে, আমি জানি ছোটবেলায় আমার প্রতি তোর এত আক্রোশ কেন ছিল। আসলে তুই ভয় পেতি তোর বাবা তোকে স্বীকার করবে না। এই ভয়টা তুই আমার ওপর দিয়ে চাপিয়ে দিতি। সিয়ং অ্যাগ্রেসিভ ভাব ধরে বলে, কী সব ভুলভাল বলছিস। তবে তার ভেতরে কোনো প্রতিক্রিয়া দেখা যায় না, কারণ কাংয়ের কথাগুলো তো সত্যি। কাং বলে সে যদি এই ব্যাপারটা তখন জানতো তাহলে অবশ্যই সিয়ংয়ের পাশে দাঁড়াতো। আর যাই হোক, সে ওদের মতো অমানুষ না।
এত কিছুর পরও কাং হাত এগিয়ে দিয়ে বলে, সিয়ং যদি আজ কোর্টে নিজের অপরাধ স্বীকার করে তাহলে সেও সিয়ংয়ের পাশে থাকবে। যার শাস্তি হবে দুজনই ভাগাভাগি করে নেবে। তবে সিয়ং কাংয়ের হাতে হাত না মিলিয়ে বলে তার উত্তর সে কোর্টেই দেবে। তো এরপরে কোর্টে সিয়ং সাক্ষী দিতে ওঠে। প্রসিকিউটর জিজ্ঞেস করে, সিয়ং জহির কেসে প্রসিকিউশনের দায়িত্বে ছিল, তো সেই সময়ে খুনে অভিযুক্ত সেয়কমানকে টর্চার করা হয়েছিল কিনা। ইয়ং বেয়ম এবং কাং তো অলরেডি শিওরই ছিল সিয়ং অপরাধ স্বীকার করে নেবে। তবে শয়তান কি আর ভালো হয়, সে সব অস্বীকার করে বলে সেয়কমানকে কোনো রকমের টর্চার করা হয়নি। এবার প্রসিকিউটর জানতে চায়, খুনি কি বেয়ম বা বর্তমান নাম ইয়ংও দাবি করেছে জহির খুনটা সেই করেছিল। এই ব্যাপারে সিয়ংয়ের লজিক কি? সিয়ং বলে, সিরিয়াল কিলারদের একটা নিজস্ব ভাবধারা থাকে। এরা খুন করাকে অনেক মর্যাদাপূর্ণ মনে করে। যত বেশি খুন করবে তত বেশি নাম কুড়াবে। নিজেকে অনেক বড় সিরিয়াল কিলার দাবি করতেই হয়তো সে জহির খুনের ভার নিজের কাঁধে নিয়েছে। সিয়ংয়ের কথাগুলো এমনিতে লজিক্যালি ছিল, তাই কেস কিছুটা তার ফেভারে চলে আসে। এরপরে সে নেতাদের মতো নাটক শুরু করে বলে, ওই সময় কেউ এই কেস হাতে নেবার সাহস পাচ্ছিল না, তবুও সে কেসটা হাতে নিয়েছিল। এমনকি খুনির ছুরির আঘাতে সে আহত হয়েছিল। বুকে ছুরির ক্ষত নিয়ে সে কেসের শেষ পর্যন্ত লড়াই করে গেছে। এত বছর পরে প্রয়োজন হলে সে আবারও লড়াই করবে। তো এসব কথাবার্তা বলে সে একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করে। সাক্ষ্য দিয়ে চলে যাবার সময়ে ইয়ং বেয়ম তাকে থামিয়ে বলে, আপনি আমাকে আশাহত করলেন, আপনার কাছ থেকে এমনটা আমি আশা করিনি। সিয়ং তাকে ভুল ঠিক বোঝাতে গেলে সে গুরুত্ব না দিয়ে বলে, আজ থেকে সে আর ভাগ্নে হিসেবে সিয়ংয়ের সামনে আসবে না, বরং রিপোর্টার হিসেবে সামনে আসবে। ভাগ্নে চলে যাওয়ায় সিয়ংয়ের ভেতরে এক ধরনের ফাঁকা ফাঁকা অনুভূতি হয়। সে মানুষ যেমনই হোক ভাগ্নেকে নিজের সন্তানের মতোই দেখত। তো যাই হোক, এবার কোর্টের মূল আকর্ষণ কি হোয়ানকে কাঠগড়ায় আনা হয়। কি হোয়ান কোর্টরুমে ঢুকেই উপস্থিত লোকজনের দিকে তাকায়। তাদের ভেতরে ইয়ং বেয়মের ওপরে চোখ পড়তেই সে চিনে যায় এটা কি বেয়মের সন্তান। তো কাঠগড়ায় ওঠার পরে কি হোয়ানকে জিজ্ঞেস করা হয় সে 7 নম্বর খুন অর্থাৎ জহির খুনটা করেছে কিনা। প্রশ্নের পরে কি হোয়ান পেছন ঘুরে একবার কাংয়ের দিকে তাকায়। কাং কি হোয়ানকে বলেছিল সে সাক্ষী দেবার সময় যেন সব কিছু ডিটেলভাবে উল্লেখ করে, বিশেষ করে ভিকটিমের রুমে গিয়ে সে কি দেখেছে, কি টাচ করেছে, সব কিছুই উল্লেখ করতে বলেছে। তাই কি হোয়ান রুমের ভেতরের স্কেচ আঁকার জন্য পেপারস এবং পেন্সিল চায়। স্কেচ আঁকার পরে সেটা প্রদর্শন করা হলে সে একদম ডিটেল আকারে বলে, প্রথমে সে মেন গেট দিয়ে কাঠের মেঝের সামনে কিছুক্ষণ বসেছিল, এরপরে বারান্দায় উঠে দরজায় একটা ফুটো করে ভেতরে তাকিয়ে দেখে নেয়। তারপরে দরজা খুলে ভেতরে ঢুকতেই একটা জলচকি দেখতে পায়। সে জলচকিটা পার হয়ে গিয়ে দেখে জহি একপাশে ফিরে ঘুমাচ্ছে। তাকে ঘুমাতে দেখে সে বেশ নিশ্চিন্ত বোধ করে এবং বেশ আরামই তাকে খুন করে ফেলে। ডিফেন্স কি হোয়ানের আঁকা ক্রাইম সিনের স্কেচ আর সে সময় পুলিশের তদন্তের সময় আঁকা স্কেচ দুটোই আদালতে পেশ করে। জাজেরা দেখতে পায় দুটো স্কেচই প্রায় সিমিলার, অর্থাৎ কি হোয়ান সত্যই বলছে। কি হোয়ান সেয়কমানের কাছে ক্ষমা চেয়ে বলে এই নির্দোষ ছেলেটাকে তার জন্য মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে, তাই তাকেও মুক্ত করে দেবার রিকোয়েস্ট করে। এছাড়া কি হোয়ান এই হিন্টসও দেয় যারা হেজিনকে তার পরিবারের কাছ থেকে আলাদা করে লুকিয়ে রেখেছে তাদেরও মুখোশ শীঘ্রই উন্মোচন হবে। তো এই স্বাক্ষর পরে কোর্ট সেয়কমানকে নির্দোষ রায় দিয়ে মুক্ত করে দেয়। এছাড়া তার এই দীর্ঘ কারাবাস এবং হেনস্থার কারণে সব জাজেরা মাথা নত করে তার কাছে ক্ষমাও চায়। আহা, আইনের কি সুন্দর দৃশ্য! এমন দৃশ্য আমাদের দেশে কবে দেখা যাবে? যাই হোক, কোর্ট শেষে কাং লয়ারকে ধন্যবাদ জানায় এবং হেজিনের কেসের আপডেট জানতে চায়। লয়ার জানায় যারা হেজিনের লাশ গুমের সাথে জড়িত ওদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। খুব শীঘ্রই ওদের বিরুদ্ধে চার্জশিটের সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে সেয়কমান বের হলে প্রেস তাকে ঘিরে ধরে। সে নিজের আনন্দ প্রকাশের পরে জানায় যারা তার এই পরিণতির জন্য দায়ী ওরা কেউ এখনও তার কাছে ক্ষমা চায়নি। যদি ওরাও ক্ষমা চায় তবে সে ওদেরকেও ক্ষমা করে দেবে। কোর্টের বাইরে রাস্তায় বের হতেই সেয়কমান তার বোনকে দেখতে পায়। মান অভিমান ভুলে সে বোনের কাছে ছুটে গিয়ে আবেগে কাঁদতে শুরু করে। তার ভাগ্নে এসেছে দেখে সে আরও আবেগপ্রবণ হয়ে পড়ে। এরকম নিরীহ একটি ছেলের ওপর যা অন্যায় হয়েছে তাতে একটা ক্ষমাও কম হয়ে যায়। তো যাই হোক, এদিকে কেস শেষে ইয়ং বেয়ম কাংয়ের সাথে দেখা করে। ইয়ং বেয়ম তো জেনেই গেছে কাং অপরাধী না। সে কাংকে জিজ্ঞেস করে অপরাধ না করেও সে ওই দিন স্বীকার করলো কেন। কাং বলে যে কোনোভাবে হোক সেও অপরাধী, তাই গত 30 বছর ধরে সে তিলে তিলে এই অপরাধবোধ বয়ে বেরিয়েছে এবং প্রায়শ্চিত্ত করেছে।
আর আজ সেই অপরাধের মাসুল দিতে সে সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়েছে। কথা শেষ করে কাং ইয়ংবেয়মকে জিজ্ঞেস করে সে খেয়েছে কিনা। ইয়ংবেয়ম একটু হেসে বলে সে খেয়েছে, তবে পরের বার সে না খেয়ে আসবে এবং কাংয়ের সাথে একসাথে খাবে। কাং শেষবারের মতো কিহনের সাথে দেখা করতে যায়। কিহন এই কেসে হেল্প করেছে বলে তার বেশ গর্ববোধ হচ্ছিল, তবে কাং তাকে মনে করিয়ে দেয় এসব তার জন্যই ঘটেছে, তাই সে যেন মনে না করে সে সঠিক কাজটাই করেছে। কাং কিহনকে কথাটা আজীবন মনে রাখতে বলে বেরিয়ে যাচ্ছিল, তখন কিহন তাকে থামিয়ে বলে তুই কি মাঝে মধ্যে আমার সাথে দেখা করতে আসতে পারবি? প্রোফাইলার হিসেবে না, বরং বন্ধু হিসেবে অন্তত আসবি। কাং উত্তর দেয় যদি কখনো তুই নিজের অপরাধের জন্য সত্যিকারের অনুতপ্ত হোস, সবার কাছে মন থেকে ক্ষমা চাস, তবে আমি অবশ্যই আসব। কথাটা বলে কাং বেরিয়ে গেলে কিহনের চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সিরিয়াল কিলার হোক বা সাধারণ সভ্য মানুষ, দিন শেষে একাকিত্বকে সবাই ভয় পায়। বোধহয় একাকিত্বর চেয়ে নিষ্ঠুর শাস্তি এই দুনিয়ায় আর একটাও নেই। যাই হোক, কাং বের হবার সময়ে অফিসার লিয়ের সাথে দেখা হয়। সে লিকে বলে এখানে যখন সে এসেছিল তখন তার জায়গাটা অন্তহীন গোলকধাঁধার মতো লেগেছিল। তার শুধু মনে হচ্ছিল এই গোলকধাঁধা থেকে কখনো বের হতে পারবে কিনা। তবে সেয়কমনের মতো আজ সেও মুক্ত। এই মুক্তির আনন্দ নিয়ে কাং বেরিয়ে আসে। না পাওয়া জীবনটাকে মানুষ কল্পনায় সাজিয়ে নিতে ভালোবাসে। কাংও নিজের অপূর্ণ জীবনটাকে ঘুমের ভেতরে কল্পনায় ভাবতে থাকে। যদি কাংসেং শহরে কোনো সিরিয়াল কিলিং না ঘটতো, যদি কিবেয়ম মারা না যেত, তাহলে পরিস্থিতি অন্যরকম হতো। তখন হয়তো ইয়ংবেয়মের প্রথম জন্মদিন তারা সবাই ঘটা করে পালন করত। জন্মদিনে উপস্থিত থাকত সেই সব মানুষেরা যারা দুর্ভাগ্যের শিকার হয়ে তছনছ হয়ে গিয়েছিল। কাং একপাশে দাঁড়িয়ে তাদের হাসি আনন্দ উপভোগ করত। কাংয়ের পাশে এসে জিয়ন প্রথমেই তার মাথায় একটা চাটি মেরে তার কাঁধে মাথা রেখে দাঁড়াতো। এমন এক স্বপ্ন কাং চাইছিল না এই স্বপ্ন কখনো ভেঙে যাক। তবুও একসময় স্বপ্ন ভাঙে। সব ভুলে যাবার পরেও একটা অপ্রকাশিত ক্ষত মনের মধ্যে বয়ে নিয়ে বেড়াতে হয়। এমন কিছু ক্ষত আমাদের সবারই আছে, তাই না? যাই হোক বন্ধুরা, আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হচ্ছে। এই দীর্ঘ সিরিজে ফুটে উঠেছে অনেকগুলো জীবনের জীবন্ত গল্প, যেখানে প্রাপ্তি অপ্রাপ্তির রেষারেষির মাঝে বোধ হয় বাদ ছিল না কিছুই। এই সিরিজটি আপনাদের কেমন লেগেছে? এরকম সিরিজ আরও দেখতে চাইলে সাপোর্ট দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।